আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলার ধারাবাহিক ক্লাসে ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের যে 24 দিনের যে বাংলা ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু ইতিমধ্যে চলমান, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেটার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি চতুর্থ দিনের মতো হাজির হয়েছি, যেখানে বাংলার যে আমাদের রুটিন রয়েছে সেই হিসেবে আমরা যদি বলি যে উপসর্গ, দ্বিরুক্ত শব্দ এবং সংখ্যাবাচক শব্দ, এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়। আর আপনারা যারা আজকে আমাদের নতুন যুক্ত হচ্ছেন, স্পেশালি যদি বলি এর আগে কখনো যুক্ত হননি বা নতুন করে আমাদের পেজে যুক্ত হয়েছেন, তো আপনাদের সবাইকে স্বাগত। এবং একই সাথে বলবো যে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো সবগুলো আপনারা অতীতে যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলো চাইলে দেখতে পারেন আমাদের ইউটিউব এবং যে পেজটা রয়েছে, দুই জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আর যারা অতীত থেকে ছিলেন, আমাদের ক্লাসগুলো নিয়মিত করছেন, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা আপনাদের মতো চাকরি প্রত্যাশী, যারা কিনা আসলে চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদেরকে চাইলে আপনারা মেনশন করে জানিয়ে দিতে পারেন যে আমাদের নিবন্ধনকে কেন্দ্র করে যে আমাদের কোর্সটা মূলত সেটা কিন্তু আমাদের চলমান। তো এই হচ্ছে বিষয়। বইয়ের বিষয়ে যদি একটু কথা বলি, বইটা হচ্ছে অনেকে কিন্তু আপনারা আমাদেরকে ইনবক্সে জানিয়েছেন যে বই কেনার পরও আপনারা এখনও যুক্ত হতে পারেননি। তো তাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আপনারা যারা বই কিনেছেন বাট এখনও যুক্ত হতে পারেননি, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের যে পেজটা রয়েছে এই পেজে কিন্তু আপনারা ইনবক্সে SMS দিয়ে ইনশিওর হবেন যে আসলে আপনি আমাদের যে বইটা কিনেছেন। এবং আমাদেরকে কিন্তু আপনি যখন SMS করবেন তখন কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, আমাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে সেই গ্রুপের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে রিকোয়েস্ট পাঠালে আপনারা পর্যায়ক্রমে আপনাদেরকে কিন্তু আমাদের এই যে প্রাইভেট যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের এই যে প্রাইভেট গ্রুপটা, এটার বিশেষত্ব মূলত আসলে কি, যদি একটু সংক্ষেপে বলি। তো এখানে আমাদের এই বইটা যারা ক্রয় করবেন, আপনাদের জন্য আমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে বা স্পেশাল কেয়ার বলি বা স্পেশাল যেটাই আমরা বলি না কেন, আমাদের যে পিডিএফগুলো যদি বলি, আমাদের যে সাজেশন যদি বলি, বা আমাদের যে রুটিন অনুযায়ী আপনারা নিশ্চয়ই যারা আমাদের যারা পেইড যে গ্রুপটা রয়েছে, যারা আপনারা যুক্ত হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কিন্তু গতকালকে থেকে কিন্তু আমাদের রুটিন যেটা রয়েছে, পরীক্ষা কবে, কোন সাবজেক্ট, কোন দিনে, কয়টার দিকে হবে, সব কিছু কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে গিয়েছেন অলরেডি, যারা আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন। আর যারা নতুন, আপনারা যারা এখনও বই কিনেননি, তারা কিন্তু আপনারা চাইলে আমাদের বইটা ইনবক্সে SMS দিয়ে বইটা কিনে কিন্তু আমাদের SMS এর মাধ্যমে জেনে নিতে পারেন যে আমাদের আসলে পরীক্ষা কখন, কয়টা থেকে শুরু হবে, কোন কোন বিষয় নিয়ে হবে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু আপনারা বিস্তারিত জেনে যাবেন। তো যাই হোক, আমরা বেশি কথা না বলার, পরীক্ষার বিষয়টা অনেকে জিজ্ঞেস করেছেন যে আসলে স্যার পরীক্ষাটা আসলে কোথায় হবে, সেটার যদি একটু বলি, আপনাদেরকে কিন্তু আমাদের যে গ্রুপটা রয়েছে এবং আমাদের যে পেজটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে আসলে আমাদের পরীক্ষার সিস্টেমটা কেমন, কত মার্কের পরীক্ষা, কোথায় পরীক্ষা হবে, এ সব বিষয় নিয়ে কিন্তু একটা ওভারঅল আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং আমি সেই দিকে কথা বাড়াচ্ছি না, তো একদম সরাসরি আমি ক্লাসে ফিরে যাচ্ছি। সরাসরি আজকে আমি ক্লাসে ফিরে যাচ্ছি। আচ্ছা, হালিমা আক্তার সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অনেকে আপনারা মেনশন করেছেন আপনাদের যারা চাকরি প্রত্যাশী ভাই বোন রয়েছেন, কাছের প্রিয়জন রয়েছেন। তো আপনারা চাইলে আমাদের এই যে ক্লাসটা রয়েছে এটা কিন্তু শেয়ার দিতে পারেন। ঠিক আছে, শেয়ার দিলে যেটা হবে, আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও কিন্তু এই ক্লাসে যুক্ত হতে পারবে। যাই হোক, আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসের যে আলোচ্য বিষয়ের কথা যদি বলি, সেটা হচ্ছে উপসর্গ, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ এবং দ্বিরুক্ত শব্দ। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং একই সাথে মুখস্থ বেইজের কথা যদি বলি, মুখস্থ বেইজটা হচ্ছে বাগধারা। তো শুরুতেই আমি প্রথমে যদি বলি যে বাগধারা সম্পর্কে একটু বলবো, তার আগে একটু বলবি বাগধারা সম্পর্কে জানার আগে আমরা একটু দেখব যে আমাদের আমাদের যে নিবন্ধনের যে আজকের যে টপিক যেগুলো রয়েছে তার মধ্যে একটা টপিক হচ্ছে উপসর্গ। তো এই উপসর্গ টপিকটা আসলে আমাদের সামনে যে ইন্টারসিএ পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা কেমন গুরুত্বপূর্ণ, বা অতীতে কতটা কোন কোন ইয়েতে পরীক্ষায় আসছে, সেই বিষয়গুলো একটু
সামারি করব, ঠিক আছে? একটু দেখার চেষ্টা করব। খেয়াল করি, আমরা জানি যে 6 থেকে শুরু করে 18তম যে লাস্ট নিবন্ধন পরীক্ষা হয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। তো একটু খেয়াল করি, আমরা জানি 3টা পর্যায়, একটা কলেজ, হাই স্কুল এবং স্কুল 1 এবং স্কুল 2, অর্থাৎ ইবতেদায়ী এবং হাই স্কুল যেটা রয়েছে। তো খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ষষ্ঠ থেকে শুরু করলে খুব এই উপসর্গ অধ্যায়টা কিন্তু খুব বেশি কিন্তু পরীক্ষায় আসেনি। আমরা দেখতে পাচ্ছি কলেজের কথা যদি বলি, কলেজ লেভেলে কিন্তু 10তমতে আসছে, 11তমতে, 14, তারপর লাস্ট আসছে হচ্ছে 18তমতে। আর স্কুল পর্যায়ে খুব কম আসছে, অর্থাৎ আসেনি বললেই চলে, একটা আসছে, খুব রেয়ার যেটা আর কি। তো তবে কলেজের কিন্তু প্রায়ই আসতে দেখা গিয়েছে, প্রায় 4টা সময়ে কিন্তু পরীক্ষায় চলে আসছে। তো আমরা যদি একটু সামারি করি তাহলে উপসর্গ অধ্যায়টা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আমরা রাখতে পারি। তবে আমাদের কিন্তু পরীক্ষায় টিকার জন্য আমি যদি এই টপিকটা বাদ দিয়ে যাই তাহলে কিন্তু, যেহেতু আসছে, যদিও অল্প আসছে, তো যদি বাই চান্স পরীক্ষায় আসে আমরা কিন্তু এই টপিকটা বাদ দিতে পারবো না। কেন? যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব। তো সুতরাং যদিও কম গুরুত্বপূর্ণ, তারপরেও আমরা চেষ্টা করব যে এখান থেকে যদি প্রশ্ন আসে সেটা যেন আমাদের কোনোভাবেই মিস না যায়, কারণ আমরা যদি এটা মিস করি অন্য কেউ হয়তো বা ঠিকই পারবে। তো আমরা এটা চাই না যে আমরাও সেটা আসলে সঠিক অ্যান্সারটা করতে চাই। তো সেই জন্য কিন্তু এটা আমি সামারি করে আপনাদেরকে দিয়েছি। তো এইটা দেওয়ার আরও একটা কারণ মূলত সেটা হচ্ছে কি, যাতে করে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কোন অধ্যায়টা আপনাদের নিবন্ধনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো একটু কম গুরুত্বপূর্ণ। এতে করে আপনারা একটা ওভারঅল কনসেপ্ট তৈরি হবে, যাতে করে আপনারা রুমেও কিন্তু সেই অধ্যায়টাকে একটু বেশি ফোকাস করে কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতিটাকে আরও এগিয়ে নিতে পারবেন। তো এটার জন্যই মূলত আপনাদেরকে এই সামারিটা দেখানো, ঠিক আছে? তো এখন একটু দেখব যে আমাদের মুখস্থ বেস, আপনারা যারা আমাদের রুটিনটা জেনেছেন, পেয়েছেন হাতে, নিশ্চয়ই দেখবেন। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই সেই রুটিনটা কিন্তু প্রিন্ট আউট করে আপনি আপনার পড়ার টেবিলে কিন্তু রেখে দিবেন, যাতে করে আমাদের যে ক্লাসগুলো, আমাদের যে পরীক্ষা যেগুলো যেই দিন হবে সেই দিন যেন এই পরীক্ষাগুলো, ক্লাসগুলো আপনাদের মিস না যায়। তো আজকে আমাদের রুটিনের 4র্থ দিনের মতো যে ক্লাসটা, এখানে কিন্তু বাগধারা 4 দিনই কিন্তু বলা রয়েছে। তো বাগধারা বিষয়ে কিন্তু আপনারা জানেন আমি কিন্তু আপনাদেরকে এভাবে আলাদা কিন্তু নোট বা পিডিএফ কোনো কিছু দেইনি। তবে একটু বলি যে এটা আসলে কেমন গুরুত্বপূর্ণ সেটা একটু খেয়াল করি। কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 সব জায়গাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। খেয়াল করি, প্রথমে কলেজের কথা যদি বলি, শুরুর দিকে ষষ্ঠ থেকে শুরু করে কিন্তু এই 11তম পর্যন্ত এই 2টা করে কিন্তু পরীক্ষায় আসছে, 2টা করে। কয়টা করে? 2টা। পরবর্তীতে আসছে 12তে একটা, তারপরে 2টা একটা। তারপর কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে যদি বলি, শেষের দিকে 3টা, সপ্তম নিবন্ধনে কিন্তু 5টা আসছে, বাগধারা থেকে 5টা আসছে। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করা যায়। তো তারপর 3টা আসছে। তো যাই হোক, আমি ওভারঅল যদি সামারি বলি, মিনিমাম কলেজের কথা যদি বলি, একটা তো কমন পড়বেই, যদি কপাল ভালো হয় তাহলে কিন্তু আমাদের 2টাও কমন পড়তে পারে, 2টাও আসার কিন্তু নজির রয়েছে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরির জন্য। আর হাই স্কুলের কথা যদি বলি, এটা যে আসলে গুরুত্বপূর্ণ কেমন, সেগুলো কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখে বুঝতে পারছেন কেমন গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন আমি বাগধারা নিয়ে যদি একটু কথা বলি, যে বাগধারাটা আসলে আমরা কোথা থেকে পড়ব, কিভাবে পড়ব, এই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগে যদিও বলেছি। তো আজকে আরেকটু স্মরণ করিয়ে দেই, আমরা বাগধারা পড়ব মূলত হচ্ছে প্রথমত বিসিএস 10 থেকে শুরু করে লাস্ট যে বিসিএস রয়েছে 50তম বিসিএস, এই পর্যন্ত যতগুলো বাগধারা রয়েছে সব A to Z পড়ে ফেলবো। সেকেন্ড হচ্ছে কি প্রাইমারি এনটিআরসিএ, প্রাইমারি এনটিআরসিএ যত কোশ্চেন রয়েছে সব। থার্ড হচ্ছে নন ক্যারিয়ার টাইপের যে প্রশ্নগুলো, পরীক্ষাগুলো হয়ে থাকে বিগত 10 বছরের প্রশ্ন, সেই বিগত যে 10 বছরের প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা পড়ে নেব। তো সব থেকে যেটা বেশি জরুরি, সেটা কিন্তু আমি চাইলেই আপনাদেরকে পিডিএফ দিতে পারতাম, বাট এটা পিডিএফ দেওয়াটা আসলে বোকামি মনে হবে, এই কারণে যে আমি বারবার একটা কথা বলি, আপনারা সবসময় বিগত প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিবেন। কেন? কারণ এই মুখস্থ বেইস যেগুলো রয়েছে, এই মুখস্থ বেইসগুলো কিন্তু মোটামুটি বিগত থেকে, যদি আমি বলি, যদি 5টা প্রশ্ন যদি মুখস্থ বেইস হয়ে থাকে, তার মধ্যে 4টাই কিন্তু বিগত প্রশ্ন থেকে চলে আসে। আর যে একটা প্রশ্ন আসে, সে একটা কিন্তু আপনি যতই বিস্তারিত ভেতর থেকে পড়েন না কেন, ওই একটা কিন্তু ওই ভেতর থেকেও আপনি কমন পাবেন না, ঠিক আছে? তো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনি অবশ্যই বিস্তারিত পড়বেন, তবে তার আগে একটুকু মাথায় রাখবেন, আপনি যেন বিগত প্রশ্নগুলো যেন কোনোভাবেই যেন মিস না যায়, এটা ইনশিওর করার পরে আপনার যত মন চায় আপনি পড়বেন, বাট বিগত প্রশ্নটা আগে মেইনলি পড়তে হবে।
এ হচ্ছে বিষয়। আর বাগধারার বিগত প্রশ্নের কথা আমি বলেছি, তো এইটাই কিন্তু আপনাদের মুখস্থ করার জন্য মুখস্থ করতে হবে প্রচণ্ড। কেননা এই নিবন্ধনকে কেন্দ্র করে নিবন্ধন বা আমি যদি প্রাইমারি কথা বলি, এই পরীক্ষাগুলোতে নর্মালি যে বিগত প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু আমাদের সচরাচর এই বিগতগুলো থেকেই বেশি প্রশ্ন আসে। তো সুতরাং আপনাদেরকে তো আমি বইয়ের, আপনি যে কোনো একটা বই, বাজারের যে কোনো একটা সিরিজের বই কিন্তু আপনি নিয়ে সেই সিরিজের শেষে দেখবেন যে অনেকগুলো বিগত আলাদাভাবে কোনো কোনো টপিক ভিত্তিক দেওয়া রয়েছে, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, A to Z, তারপর ভার্সিটি পরীক্ষা, সবগুলো কিন্তু মিলেই বিগত। তো এই সবগুলো প্রশ্ন পড়ে যদি সময় পান, যদি অতিরিক্ত আরও পড়তে ইচ্ছা করে, সেক্ষেত্রে আপনি ভেতর থেকে পড়বেন। ঠিক আছে, এই হচ্ছে আমার পরামর্শ। আমি PDF দিচ্ছি না, শুধু জাস্ট বলে দিচ্ছি যেহেতু বই আপনাদের সবার কাছে রয়েছে, সুতরাং আমি আর বাগধারা সম্পর্কিত আর বেশি কথা বাড়াচ্ছি না। ঠিক আছে, তো আমি বিগত গল্পর কথা যেহেতু চলে আসলো, আমি একটা আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে সাপোজ ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজারে যাবেন। ঢাকা থেকে কক্সবাজারে যাবেন, আপনি কয়টা ওয়েতে যেতে পারেন? আসলে 3টা ওয়েতে। কী কী? প্রথমত আপনি বাসে যেতে পারেন, বা মাইক্রো, বা আপনি অন্য কোনো যানবাহনে যেতে পারেন। সেখানে কত ঘন্টা লাগতে পারে? 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা কিন্তু আপনি যদি বাসে যান। আর যদি আপনি প্লেনে যান সেক্ষেত্রে কিন্তু কত ঘন্টা লাগবে? সর্বোচ্চ হয়তো বা 1 ঘন্টা লাগবে। আর যদি আপনি হেঁটে যান, যদিও অবাস্তব, তাহলে সেই ক্ষেত্রে কতদিন লাগতে পারে মিনিমাম? তাহলে প্রথমে যদি আপনি গাড়িতে যান হয়তো 8 থেকে 12 ঘন্টা, তারপর যদি আপনি বাসে যান, প্লেনে যান, সেক্ষেত্রে হয়তো বা 1 ঘন্টা। যদি আপনি হেঁটে যান সেক্ষেত্রে আপনি 10 থেকে 20 দিন বা 1 মাসও কিন্তু লেগে যেতে পারে অনেকের ক্ষেত্রে। তো এইটা বলার উদ্দেশ্য কি, আপনার যেটা গন্তব্য আপনি কিন্তু সেই গন্তব্যে ঠিকই পৌঁছাবেন, কিন্তু আপনার সময় লাগবে কোনো কোনো জায়গায় 10 থেকে 15 দিন, কোনো কোনো জায়গায় 10 থেকে 12 ঘন্টা, কোনো কোনো জায়গায় 1 ঘন্টা। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে 10-15 দিনে যাবেন, নাকি 10 ঘন্টায় যাবেন, নাকি আসলে 1 ঘন্টায় যাবেন। এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে চাকরি যে পরীক্ষাগুলো দেই আমরা আসলে সিদ্ধান্ত নিব, চাকরি তো আপনি পাবেন, আপনি যদি পড়তে থাকেন একটা সময় গিয়ে কিন্তু আপনার চাকরিটা হবেই, কিন্তু সিদ্ধান্ত আপনার যে আপনি আসলে চাকরিটা 5-6 বছর পরে নেবেন, নাকি 2 বছর পরে নেবেন, নাকি আছে 6 মাস পরে নেবেন। 6 মাস কথাটা আসলে কেমন লাগে, তাই না? যেহেতু নিবন্ধন সার্কুলার অচিরেই সম্ভবত আমরা দ্রুতই নিউজে পাচ্ছি, দ্রুতই চলে আসবে, এই সপ্তাহের মধ্যে হয়তো বা চলে আসবে, সামনে 1 সপ্তাহের মধ্যে। যদি সেরকমই হয় তাহলে পরীক্ষা কিন্তু 6 মাস লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো। তো এই 2-3 মাসের মধ্যে যদি আপনি চাকরি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিভাবে যেতে হবে? ওই যে প্লেনের মতো যেটা বলছিলাম যে 1 ঘন্টা যেতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, বিগত যে প্রশ্ন, আমি যদি বারবার একটা কথাই বলি যে বিগত প্রশ্ন পড়তে হবে, এর বিকল্প আসলে কিছু নাই, আপনাকে প্রচুর বিগত পড়তে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনার কাছে যে ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট, তার কাছে কিন্তু যে কোনো একটা জব সলিউশন থাকবেই। সে যদি কোনো অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকে, তার কাছে কিন্তু এরকম একটা মোটা জব সলিউশন রয়েছে, সেটা যে সিরিজেরই হোক। ওই জব সলিউশনে মিনিমাম 20 থেকে 25,000 প্রশ্ন রয়েছে। কত হাজার? 20 থেকে 25,000। তাহলে এখন আপনি চিন্তা করুন, আপনার নিবন্ধনের সময় আছে সর্বোচ্চ 3 মাস। আপনি কি এই 20 থেকে 25,000 প্রশ্ন পড়ে কি মেমোরাইজিং করতে পারবেন, মনে রাখতে পারবেন? সেটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আমাদের কেন এই বইটা কিনতে হবে? আমরা কেন বারবার বলি যে এই বইটার কথা কেন বলি বারবার? এই বইটা তো মাত্র আমাদের 4,000 প্রশ্ন। যদি আমি 4,000 বলি ব্যাখ্যা সহকারে 10,000 প্রশ্নের মতো যদি আমি বলি, তাহলে একটা জব সলিউশনে 25,000 প্রশ্ন, আর একটা জব সলিউশনে 10,000 প্রশ্ন। তাহলে আপনি আমাদের এই জব সলিউশনটাই আপনি কেন পড়বেন? এই কারণে পড়বেন যে আপনি যদি এই 3 মাস যে সময় আছে, আপনি যদি 20-25,000 প্রশ্ন পড়তে যান, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে এটা কিন্তু আপনি জানেন না। এই বইগুলোতে কিন্তু, এই মোটা মোটা বইগুলোতে কিন্তু প্রচুর তথ্য দেওয়া আছে যেগুলো আসলে আপনার নিবন্ধনের জন্য দরকার নেই। কিন্তু এই বইটা, আমাদের যে বইটা রয়েছে, সেই বইটা যদি আপনি পড়েন, এখানে কিন্তু 1,000 প্রশ্নের কথা যদি বলি, আমার বাংলা সাবজেক্টে এরকম 4টা সাবজেক্টের 4,000 প্রশ্ন। তো ব্যাখ্যা সহকারে যদি চিন্তা করি তাহলে মিনিমাম হবে কত প্রশ্ন? 10,000 প্রশ্ন। তাহলে সেইটা যদি 10,000 প্রশ্ন হয়, আর আমরা যদি এই যে আমরা যে প্রশ্নগুলো পড়তেছি এখন টপিক ধরে ধরে, এবং পাশাপাশি আমাদের যে পেইড গ্রুপ যেটা রয়েছে, আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি, তো এই পরীক্ষাগুলো, এখানে তো পরীক্ষা নেব তাই না? তো এই পরীক্ষাগুলো যখন নিব, যখন আমরা টপিক ভিত্তিক করবো, মিনিমাম আরও ধরেন 7 থেকে 8,000 প্রশ্ন আমাদের পড়া হয়ে যাবে। তাহলে টোটালে কত হলো? 10,000 এবং 60 থেকে 8,000, এই টোটালে হচ্ছে 17 থেকে 18,000, বা আমি যদি 15,000ও ধরি, তাহলে আপনার এখানে মেইন জব সলিউশন থেকে আপনি মিনিমাম 10,000 প্রশ্ন
আপনার কম পড়া লাগতেছে। আসলে কম পড়া লাগতেছে ব্যাপারটা সেরকম না, যেগুলো আসলে আপনাদের নিবন্ধনের জন্য আসলে প্রয়োজন নেই। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের যে বইটা রয়েছে এই বইটা আপনি যদি ব্যাখ্যা সহকারে পড়েন, তাহলে একই সাথে আপনার যে নিবন্ধনকে কেন্দ্র করে যে পড়াগুলো সেগুলো তো হবেই, পাশাপাশি আমরা যে পরীক্ষা নিচ্ছি এবং টপিক ভিত্তিক যে নিচ্ছি, এবং এই যে 10-15 হাজার প্রশ্নগুলো যে নিয়ে যে আমরা যে পড়াশোনা করছি, ইনশাল্লাহ নিবন্ধনের জন্য আসলে আমি কি বলবো যে হবে, যথেষ্ট তো হবেই, আমি বলবো যে মোর দেন এনাফ হবে, ঠিক আছে, যথেষ্ট থেকেও কিন্তু বেশি হবে। আর আপনারা নিশ্চয় জানেন আমাদের যে গ্রুপটা রয়েছে, বাজারে কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে, যেখানে আসলে কি অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তারা কিনা 300-400 টাকাতে কিন্তু শুধুমাত্র মডেল টেস্ট দিচ্ছে, শুধু মডেল টেস্ট। আর আমাদের যেটা করতেছে কি, আপনি আমাদের বইটা কিনলে, বই তো আপনি এমনিতেই কিনতেন, তো বইটা কিনলে 300-400 টাকার যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। আমি যদি এই 300-400 টাকা কোর্সের চিন্তা করি, মডেল টেস্টের কথা যদি চিন্তা করি, এই 300-400 টাকা মডেল টেস্টের কথা চিন্তা করি, তাহলে আপনি বই ফ্রি পাচ্ছেন। আর যদি বইয়ের কথা চিন্তা করি, তাহলে আপনি মডেল টেস্টটা ফ্রি পাচ্ছেন। আর তার থেকেও একটা, আমি আসলে এই কথা না বলে পারছি না, যদিও সময় অনেক চলে গিয়েছে, ঠিক আছে, এই কথা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের যারা টিচার প্যানেল রয়েছে, বিশেষ করে যদি আমি বলি যে আমাদের ম্যাথের কথা যদি বলি, স্যার অসাধারণ ম্যাথ পড়ায়, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। জিকের কথা যদি বলি, তো জিকে স্যার যে আসলে কতটা জনপ্রিয় এবং ওনার যে অভিজ্ঞতা 10-15 বছরের, সেটা কিন্তু আসলে আমরা কমেন্ট সেকশনে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, আমাদের জিকে স্যার আসলে কতটা যত্ন সহকারে পড়ান। বিশেষ করে আমি গতকালকে দেখছিলাম যে স্যারকে কমেন্ট করেছে যে আসলে ইতিহাসের স্টুডেন্টরাও আসলে এরকম ক্লাস কখনো করেননি, এরকম কমেন্ট আসছে, ঠিক আছে। আর সর্বশেষে যে আমাদের শ্রদ্ধেয় ইংলিশের কথা যদি বলি, বাংলাদেশে যারা চাকরি প্রার্থী, এরকম ইংলিশের ক্ষেত্রে যদি 2টা বই সব থেকে বেশি চলে, তার একটা বইয়ের নাম হচ্ছে নিট বই। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে চাকরির বাজারে যদি 2টা বই চলে সব থেকে বেশি, তার মধ্যে একটা হচ্ছে নিট বই, যেই নিট বইয়ের লেখক কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় রফিক স্যার। তো আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা চিন্তা করতে পারবেন না, ঠিক আছে, আপনারা চিন্তা করতে পারবেন না যে আমরা যদি কোর্সটা চালু করতাম, শুধু যদি পেইড ব্যাচ চালু করতাম, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল ছিল। কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার সেই পেইড ব্যাচ চালু না করে এইরকম দেশ বরেণ্য শ্রদ্ধেয় স্যার, যেটা কিনা আসলে বাংলাদেশের এরকম একটা জনপ্রিয় বই, সেই বইয়ের লেখক যিনি, সেই স্যার কিনা আপনাদের ক্লাস নিচ্ছে, তাও আবার কি ফ্রিতে, বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে ফ্রিতে ক্লাস নিচ্ছে, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন, এটার জন্য শুধু, হ্যাঁ, শুধুমাত্র এটার জন্য যে এইরকম শিক্ষকদের কাছ থেকে আপনারা সার্ভিস পাচ্ছেন, তাও আবার ফ্রিতে। এটা মাথায় রাখবেন, বাংলাদেশের সর্বোচ্চ সার্ভিস কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পাচ্ছেন, এটা হচ্ছে বিষয়। আর আমি আরেকটা কথা না বলে পারছি না, আমাদের শ্রদ্ধেয় স্যার রফিক স্যারের রিসেন্ট একটা বই চলে আসছে, সেই বইয়ের নাম নিশ্চয়ই আপনারা দেখেছেন, লিটারেচার ক্যাপসুল, ঠিক আছে, লিটারেচার ক্যাপসুল। লিটারেচার ক্যাপসুল নামে যে বইটা রয়েছে, তো এই বইটার বিশেষত্ব আমি একটু দেখছিলাম ঘাটাঘাটি করে, যেহেতু আমিও সাহিত্যের মানুষ, বাংলা সাহিত্যকে খুব ভালোবাসি, পছন্দ করি, তো সেই ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য যদি আমি কম্পেয়ার করি, অনেকটা কিন্তু কাছাকাছি। তো এই বইটার বিশেষত্ব হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে আগামী, যদি তো আমি বলি যে 2-3 মাসের মধ্যে বাংলাদেশের লিটারেচার বা সাহিত্যের উপর কিন্তু এই বইটা অনেক রাজ করবে। এটা আসলে বলার জন্য বলা না, আমি সাহিত্যিকের মানুষ হিসেবে যদি বলি যে আমি একটু পৃষ্ঠাগুলো উল্টে দেখছিলাম যে বাংলার সাথে রিলেট করে ইংরেজি সাহিত্য যেগুলো রয়েছে, একই সাথে আপনি বাংলা পড়তে পারছেন। সাপোজ আমি যদি বলি যে বাংলা উপন্যাসের জনকে আমরা জানি যে বঙ্কিমচন্দ্র, আর ইংরেজি উপন্যাসের কথা যদি বলি হেনরি ফিল্ডিং, তো এই বিষয়গুলো কিন্তু রিলেট করে করে ওই বইয়ে কিন্তু সুন্দরভাবে বাংলা মিনিং সহ এবং এভাবে আলাদাভাবে দেওয়া ছিল, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বাজারে তো লিটারেচারের অনেকগুলো বই রয়েছে যেগুলো নিঃসন্দেহে ভালো, তো আপনারা যেই বইটাই লিটারেচারের কেনেন না কেন, আপনাদের কাছে শুধু একটা অনুরোধ থাকবে, আমি বলছি না যে আমাদের এই লিটারেচারের বই অনেক বেস্ট, আপনি এটাই কিনেন, আমি এটা বলছি না, তবে আপনি যেই লিটারেচার বইটা কিনবেন, সেই বইটা কেনার আগে আমাদের এই লিটারেচার ক্যাপসুল বইটা অবশ্যই একটু হাত দিয়ে কম্পেয়ার করে দেখবেন। হ্যাঁ, আপনি যখন কম্পেয়ার করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা বেটার বা কোনটা বেস্ট। আমি যদি বলি যে বাজারের অন্যান্য বই যদি গুড হয়, তাহলে আমাদের এই বইটা হচ্ছে বেটার, আর অন্যান্য বই যদি বেটার হয়, তাহলে আমাদের এই বইটা হচ্ছে বেস্ট হবে। আপনি সেটা
নিজে যাচাই করে যখন দেখবেন তখন কিন্তু আপনি অন্য বইয়ের সাথে কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন যে এই বইটার আসলে কোয়ালিটিটা আসলে কেমন। তো এটাই অনুরোধ থাকবে, আপনি লিটারেচার যে বইটাই কিনেন না কেন অবশ্যই আমাদের বইটা, আমাদের শ্রদ্ধেয় স্যারের বইটা একটু কম্পেয়ার করে দেখবেন, যাচাই করে দেখবেন, আপনি নিজের সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কোন বইটা কিনবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আমরা আমরা আসলে এখন অনেক কথা হয়েছে, আমরা এখন ক্লাসে ফিরে যাব সরাসরি। আমাদের যে স্লাইড রয়েছে উপসর্গ, হ্যাঁ উপসর্গটা আমরা চলে যাব। উপসর্গ খেয়াল করি, আমাদের আজকের যে টপিক ছিল উপসর্গ, যদিও নিবন্ধনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা মেইন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। খেয়াল করি, যে সকল অব্যয় শব্দাংশ শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে, আমরা কি কি তথ্য পেলাম? একটা হচ্ছে শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ তৈরি করে অর্থের পরিবর্তন সাধন করে, সেটাকে আমরা উপসর্গ বলি। ঠিক আছে, আর এইটা কিন্তু মূলত অব্যয়সূচক শব্দাংশ। আমরা জানি বিগত প্রশ্ন যখন আমরা পড়তে যাব তখন কিন্তু আমরা এটা অব্যয়সূচক যে শব্দাংশ এটা কিন্তু আমরা বিগত প্রশ্নের মধ্যে কিন্তু চলে আসছে। পরবর্তীতে খেয়াল করি যে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই। অর্থবাচকতা মানে কি? নিজের কোনো অর্থ নেই। তাহলে কি রয়েছে? অন্য শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন করে, অর্থাৎ উপসর্গের নিজের যদি কোনো অর্থ নাও থাকে সে কী করে? অন্য একটা শব্দের পূর্বে বসে সেটার পরিপূর্ণ অর্থ প্রদান করে বা অর্থের পরিবর্তন করে। আর উপসর্গ সাধারণত যুক্ত হয়েছে বাংলা শব্দের পূর্বে এবং বাংলা উপসর্গগুলো, আর তৎসম উপসর্গ যুক্ত হয়েছে তৎসম উপসর্গের পূর্বে। আর উপসর্গ ব্যাকরণে কোথায় আলোচিত হয়? খুব কমন প্রশ্ন, এগুলো কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। আর এটি উৎসগতভাবে কিন্তু তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আর উপসর্গ যদি বলি যে সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত একটি প্রকৃতি প্রত্যয় যদি বলি তাহলে এই রকমটা কিন্তু হবে। ওকে, আচ্ছা, লিটারেচার এর বইটা নিব, লাইব্রেরিতে পাওয়া যাবে দেখলাম। হাবিবা বিনতে সরকার বলেছেন আমাদের স্যারের যে লিটারেচার বই রয়েছে, অর্থাৎ লিটারেচার ক্যাপসুল নামে যে বইটা রয়েছে, যে আপনি বাজারে গিয়ে জাস্ট শুধু যেই বইটা আপনার নিয়ত ছিল যে আমি ওই বইটা কিনবো, ওই বইটা কেনার আগে আপনি জাস্ট শুধু আমাদের শ্রদ্ধেয় রফিক স্যারের বইটা শুধু একটু কম্পেয়ার করবেন। আমি বলছি না যে এটাই কিনতে হবে, আপনি যদি কম্পেয়ার করেন এবং আপনার মধ্যে যদি সেই জ্ঞান বিবেকবোধ থাকে বা আপনি যদি সেরকম ট্যালেন্ট হন বা আপনার যদি জাস্টিফাই করার যদি ক্ষমতা সেরকম থাকে, আমি গ্যারান্টি দিব যে আপনি কিন্তু আমাদের এই লিটারেচার যে ক্যাপসুল নামে যে বইটা রয়েছে এটা কিন্তু সবার ঊর্ধ্বে রাখবেন। এবং আমি বিশ্বাস করি 2 মাসের মধ্যে কিন্তু বা 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের এই বইটা কিন্তু বাজারে একদম রাজ করবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। যাই হোক, পরবর্তীতে খেয়াল করি যেখানে বলছে যে কিন্তু ব্যবহারিক অর্থ, প্রথমে যদি বলি যে উপসর্গের ব্যাকরণিক অর্থ আগের অধ্যায়, অর্থাৎ স্বর্গ অর্থ হচ্ছে কি উপসর্গ, স্বর্গ অর্থ হচ্ছে অধ্যায়, আর ব্যবহারিক অর্থ হচ্ছে কি রোগের লক্ষণ। এবং আমরা যদি শব্দের কথা চিন্তা করি এটা কিন্তু রুর বা রুরি শব্দ, এটা হচ্ছে রুর বা রুরি শব্দ। আর উপসর্গের কাজ, উপসর্গ টোটালে 5 ধরনের কাজ করে থাকে। কি কি কাজ আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, জাস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমার পিডিএফ করা রয়েছে, যেই বিষয়গুলো বোঝানোর সেগুলো বোঝাবো, আর যেগুলো আসলে বোঝানোর তেমন কিছু নেই ওগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, খেয়াল করি নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, শব্দের অর্থ পরিপূর্ণ করে, তারপর কি করে? তারপর হচ্ছে শব্দের অর্থ সম্প্রসারিত হয়, শব্দের অর্থ সংকুচিত এবং শব্দের অর্থর পরিবর্তন। তো এগুলো কিন্তু উপসর্গের কাজ। তো এই উপসর্গের কাজের মধ্যে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এই 5টি কাজের কথা এখানে বলা হয়েছে। তো সুতরাং এই কাজগুলো কিন্তু অপশনে কিন্তু অনেক সময় থাকতে পারে, এটা নিচের উপসর্গের কাজের মধ্যে কোনগুলো পড়ে, তো এগুলো একটু রিডিং করে নেবেন। ঠিক আছে, উপসর্গের প্রকারভেদের কথা যদি বলি, উপসর্গ 3 প্রকার, খুব কমন একটা প্রশ্ন, আমরা সবাই জানি যে কি কি? খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ, তৎসম এবং বিদেশি উপসর্গ। তো এখন কথা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, একদম মুখস্থ করে আসছে। আমি কিন্তু অনেকেই কিন্তু দেখবেন যে মনে রাখার জন্য টেকনিক দেন, ছন্দ দেন, আমি আসলে ছন্দটা পছন্দ করি না বললেই চলে। তো নর্মালি যেগুলো দরকার, যেগুলো আসলে না হলেই না। আর আমি বিশ্বাস করি যে আপনারা উপসর্গ এই বিষয়টা ক্লাস 6 থেকে পড়ে আসছেন এবং এটা কিন্তু এভাবেই মুখস্থ করে আসছেন। হ্যাঁ, অঘা অচনা আর এভাবেই কিন্তু করে আসছেন। এখন আমি নতুন করে ছন্দ দিলে আসলে ব্যাপারটা
মোটেও সেরকম কিন্তু আমি মনে করি ছন্দ থেকে এমনিতে নর্মালি মনে রাখাটা অনেক বেশি ইজি। খেয়াল করি অ, অঘা, অচ, অন, সরেয়া বা আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কো, নি, তারপর কি রয়েছে পাতি, বি, ভর, রাম, শশা, সুহা। তো এর মধ্যে যে লাল চিহ্নিত যেগুলো রয়েছে কি কি রয়েছে আশুবিনি, আশুবিনি, এই চারটা কিন্তু সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গ দুই জায়গাতেই কিন্তু ব্যবহৃত হয়। এটা একটু মনে রাখতে হবে, আমাদের এইটার থেকে কিন্তু পরীক্ষা আসে। কীরকম পরীক্ষা আসে যে আশুবিনি থেকে আসলে নিচের কিন্তু বিভিন্ন ধরনের শব্দ তৈরি হতে পারে, সেই শব্দগুলো সম্পর্কে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তো এই টাইপের কিন্তু প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা সেকেন্ড যদি বলি যে বাংলা ভাষার তৎসম উপসর্গ কয়টি, বা সংস্কৃত উপসর্গের কথা আমরা জানি যে 20টি। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। কী কী রয়েছে? প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, তারপর কি অতি, অভি, অপি, উপ, আ, অর্থাৎ আ, সু, বি, নি, এই চারটা কিন্তু দুই জায়গাতেই রয়েছে। ঠিক আছে, এই চারটা উপসর্গ দুই জায়গাতেই রয়েছে। তো এই দুই জায়গাটা আমরা বেশি মনে রাখার চেষ্টা করব। আর পরীক্ষা কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে আসলে 20টা, খাঁটি বাংলা হচ্ছে 20টা, তৎসম হচ্ছে 21টা, বা দেশি শব্দ হচ্ছে 20টা আর সংস্কৃত হচ্ছে 21, দেশি শব্দ হচ্ছে 21টা, সংস্কৃত হচ্ছে 20টা। তো এটা আমরা অনেক সময় উল্টায় যায়। এটা সহজে মনে রাখবো কিভাবে? খেয়াল করি, দেশি মানে কি? দেশি একটা হচ্ছে দেশি শব্দ বা বাংলা শব্দ। দেশিকে আমরা বেশি এভাবে মনে রাখতে পারি না, দেশি বা বেশি। বেশি বলতে কোনটা? 21। দেশি শব্দ মানে হচ্ছে বেশি শব্দ, দেশি, বেশি। বেশি হচ্ছে 21 আর 20 হচ্ছে কি? কম। তার মানে এক সংখ্যা কম। তার মানে যেটা দেশি বা যেটা বেশি সেটা হচ্ছে 21, অর্থাৎ সেটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ হচ্ছে 21 আর সংস্কৃত শব্দ হচ্ছে 20। আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি, যদি এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তারপর খেয়াল করি যে বিদেশি উপসর্গ কয়টি। বিদেশি উপসর্গ কিন্তু আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি রয়েছে এখানে খেয়াল করি। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে হচ্ছে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, তারপর কি রয়েছে? আরবি উপসর্গ রয়েছে, ফার্সি উপসর্গ রয়েছে, তারপর রয়েছে ইংরেজি উপসর্গ এবং উর্দু বা হিন্দি উপসর্গ। তো আরবি উপসর্গগুলো আসলে কি কি এটা আমরা জানি। আরবি উপসর্গ কয়টি? যদিও আরবি উপসর্গ হচ্ছে 4টি, বাট আমরা বাজে এবং ক্ষয়ের এটাকেও কিন্তু অনেক সময় আরবি উপসর্গ হিসেবে চিন্তা করে থাকি। ঠিক আছে, তো আরবি উপসর্গ তাহলে আমরা কি জানলাম? আরবি উপসর্গ আমরা জানলাম আমখাস, লাগর। আমখাস, লাগর এটা হচ্ছে আরবি উপসর্গ, এই 4টি। আর ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। ফার্সি উপসর্গ কয়টি? 10টি। কি কি? তো আমরা ফার্সি উপসর্গটা এভাবে মনে রাখতে পারি। খেয়াল করি, এখানে বলা হয়েছে বদবর, ববে, দর, কারফি, কম, নিমো, নিম, না। হ্যাঁ, তো এইটা আসলে আমরা কিভাবে মনে রাখতে পারি? খেয়াল করি, আমরা এইটুকু মিলে একটা মনে রাখতে পারি, ফি, কম, নিব না। ধরুন আপনি স্কুলে গিয়েছেন, আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে আমাকে আসলে ফি দিতে হবে, আমাকে একটু ফি একটু কিছু টাকা কম রাখেন। তো ওই লোকটা বলছে যে ফি কম নিমো না। হ্যাঁ, আপনি বললেন বা কিছু বাজারে করতে গেলেন, কিছু চাল কিনতে গিয়েছেন, তো চাল কেনার সময় আপনি বললেন যে আমাকে কিছু কম রাখেন বা এত টাকা রাখেন। তো লোকটা বলছিল যে ফি কম নিমো না। হ্যাঁ, নিমো বা নিমো না, হ্যাঁ, নিম না বা নিবো না। এই নিম মানে হচ্ছে নিব না, কোনো কিছু নেয়া, এটা বোঝাচ্ছে। আর দরকার আমরা কিন্তু এটা এভাবে মনে রাখতে পারি, দরকার। কি দরকার? বাজারে গিয়েছেন, চাল দরকার, দোকানদারকে জিজ্ঞেস করেছেন, সে বলছে আমি কম টাকা নিব না বা ফি কম নিব না, চাল দরকার। আর একটা হচ্ছে কি বদবর। তো এখানে বর মানে আপনি এভাবে মনে রাখতে পারেন যে হাজবেন্ড মনে রাখতে পারেন বা স্বামীকে মনে রাখতে পারেন, একজনের স্বামী, এই লোকটা খুবই বদ। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা চাইলে এই বদবর মনে রাখতে পারেন। ঠিক আছে, যদিও এটা আসলে অনেক ফানিভাবে পড়ানো হচ্ছে। তো এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা পড়ে আসছেন, যেহেতু আপনারা চাকরি প্রার্থী। এগুলো অনেক আগের পড়া, ছোট ক্লাসের পড়া, সবাই আপনারা নিজেদের মতো করে ছন্দ বলুন বা যেভাবে হোক আপনারা মুখস্থ করেছেন। তারপরেও আমি জাস্ট আমার জায়গা থেকে বোঝানোর খাতিরে বা তাগিদে এইটুকু বলছি। আছে ঠিক আছে, তারপর কি রয়েছে? ববে, ববে, বদবর, দরকার, ফি কম, নিম্না বা ফি কম, নিমনা। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আমাদের এগুলো খুব সহজেই মনে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে একটু খেয়াল করি যে ইংরেজি উপসর্গ খুবই ইজি একদম। এখানে কি বলছে? হেড, শার্প, ফুল, হাফ, এগুলো হচ্ছে নর্মালি ইংরেজি উপসর্গ আমরা জানি। তার উর্দু বা হিন্দি উপসর্গ করার কথা যদি বলা হয়, সেটা হচ্ছে হর, হর এবং একটি। তো পরীক্ষায় এই উপসর্গ অধ্যায় থেকে সবচেয়ে বেশি যেটা আসে, নর্মালি যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো আসলে কয়টি?
কোনটা প্রকারের কয়েকটা প্রকার উঠাই দিয়ে বলবে যে এটা আসলে কোনটার মতো, খাঁটি বাংলা নাকি আসলে তৎসম নাকি ফার্সি নাকি আরবি, এই টাইপের। বা কিছু উপসর্গ উঠাই দিয়ে বলবে যে এই যদি বলে নিমরাজি, তো এই নিমটা আসলে নিমরাজি শব্দটি আসলে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে বা গঠিত হয়েছে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু নর্মালি করে থাকে, ঠিক আছে। তো আমরা পরীক্ষায় যেটা আসে, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আসে, সেটা হচ্ছে বাংলা উপসর্গ বা দেশীয় উপসর্গের প্রয়োগটা আসলে কেমন। খেয়াল করি, তিনটা সব থেকে যেহেতু চারটা মিল রয়েছে, একটা হচ্ছে আ, সু, বি, নি, এই চারটা কিন্তু দেশীয় উপসর্গ এবং সংস্কৃত বা তৎসম উপসর্গে একই রকম। তো এইটা কিন্তু মূলত পরীক্ষায় বেশি আসে। এই শরিয়াতে যে দেশীয় উপসর্গ যে প্রয়োগ, এখানে অভাব বা না অর্থে কি কি বোঝায় খেয়াল করি, আদোয়া, আকারা, আলুনি, আগাছা, আসাল, অঢাকা। আর বাজে বা নিকৃষ্ট অর্থে কি কি বোঝায়, বাজে বা নিকৃষ্ট অর্থ হচ্ছে কি আগাছা, আগাছা, আকাঠা, আকাম, আকথা, আঘাটা, আকাল। তো এই যে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে এখানে, এই আপনাদের দায়িত্ব হচ্ছে এই শব্দগুলোকে জাস্ট একদম বারবার রিডিং করা, বারবার রিডিং করা। মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, জাস্ট রিডিং করে যাবেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো অটোমেটিক্যালি মাথায় কিন্তু গেঁথে যাবে। তারপর কি হচ্ছে সু, সুতে যদি বলি যে সু থেকে আসলে কি হয়, সু হচ্ছে উত্তম অর্থে, এটা কিন্তু আমরা সবাই জানি, খুব সহজ ইজি। সুদিন মানে কি ভালো খবর, সুখবর, সুনজর, সুনাম, এগুলো হচ্ছে উত্তম অর্থে ব্যবহৃত হয়। আর বি উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়, ভিন্নতা, নেই বা নিন্দনীয় অর্থে, যেরকম বিফল, বিভই, বিকল, বিপদ, বিকাল, বিনামা। আর নাই অর্থে কি, এটা হচ্ছে নাই অর্থে বা নিখোঁজ, নিখোঁজ, নিলোস, নিখোঁজ, নিভাস, এই যে বিষয়গুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কিন্তু বারবার রিডিং করতে হবে। আর স্বরেওয়ার যদি কথা বলি, আশু, বিনি, তো এখানে এই চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কিন্তু সব থেকে চাকরি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা দেশি উপসর্গ এবং একই সাথে সংস্কৃত উপসর্গ যখন রয়েছে, যখন আমরা যাব তখন কিন্তু এই যে শব্দর প্রয়োগগুলো রয়েছে এখান থেকে উল্টাপাল্টা হয়ে যাবে, গোলায় যায়। তো এই উদাহরণগুলো থেকে কিন্তু মূলত পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আমি যে উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণের বাইরে আশা করি ইনশাল্লাহ পড়তে হবে না, ঠিক আছে। নিবন্ধনের জন্য এমনিতেও খুব কম পরীক্ষায় আসে, বিগত প্রশ্ন পড়লে আশা করি কাভার হবে। তারপরেও কিন্তু আমরা বেসিকগুলো যেগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে। তো স্বরেওতে কী রয়েছে, নিন্দিত অর্থে অকাজ, অকেজ, অগোছালো, অকাট, অকাল। তারপর অভাব অর্থের কী রয়েছে, অজানা, অখুশি। তো এরকম আরও অনেক শব্দ রয়েছে ক্রমাগত। খেয়াল করি, অঘা দ্বারা কী বোঝায়, বোকা অর্থে যদি বলি অঘাচণ্ডী, অঘারাম। অজ দ্বারা কী বোঝায়, অজমূর্খ, অজপাড়াগা, অজপুকুর, ঠিক আছে। তারপর কি অনাবৃষ্টি, অনাদর, এগুলো কিন্তু আপনারা খুব সহজে আমাদের স্লাইড থেকে পড়ে নিতে পারবেন, পিডিএফ থেকে, ঠিক আছে। পরবর্তীতে যদি বলি যে আন দ্বারা কী হয়, না অর্থে হচ্ছে আন করা, আনমনা, আনচান, আপ, তারপর কি আফসায়া, আবডাল। ইতি হচ্ছে কি ইতিপূর্বে, ইতি কর্তব্য, এই সবগুলো কিন্তু উপসর্গের ব্যবহার। অর্থাৎ আমরা যে 21টা উপসর্গ সম্পর্কে জানি, এই সবগুলোর কিন্তু প্রয়োগ এখানে বলা হয়েছে। কম অর্থে বোঝায় হচ্ছে কি ঊনবিংশ, পাজরে। তারপর কি আর যদি বলা হয়, আর নয়নে, আর চোখে, ঠিক আছে, আধা অর্থে। তো এই যে বিশিষ্ট অর্থে পরীক্ষা আসে যে আর দ্বারা বিশিষ্ট অর্থে উপসর্গে কি বোঝানো হয়েছে বা এরকম এক্সাম্পলগুলো দেওয়া থাকবে, আপনাকে কিন্তু বুঝতে হবে যে আসলে কোন উপসর্গের মধ্যে পড়ছে। তারপর কি কি রয়েছে, যে নিন্দিত অর্থে কদর্য, কদবেল, কদাকার। কু দ্বারা কি বোঝায়, কুৎসিত বা কদাকার, যেরকম কুনজর, কুকাজ, হ্যাঁ, কুকাম, কু অভ্যাস, এগুলো বোঝায়। তারপর কি ভর দ্বারা হচ্ছে পূর্ণতা বোঝায়, যেরকম ভর দুপুর, ভরপুর, ভরপেট। তারপর কি ভর সন্ধে, ভর যৌবন, এই সবগুলো বিষয় হচ্ছে উপসর্গের বাংলা উপসর্গের প্রয়োগ বোঝাচ্ছে। তারপর কি পাতি দ্বারা কি বোঝায়, পাতি দ্বারা বুঝি না ক্ষুদ্র অর্থে, অর্থাৎ পাতি নেতা, আমরা বলি না যে গ্রামে খুব বড় নেতা হয়ে গেছে বা পাতি নেতা, যাকে বলে পাতি নেতা, ক্ষুদ্র অর্থে। পাতি হচ্ছে কি ছোট, বা পাতি হাঁস, হ্যাঁ, পাতি হাঁস, পাতি লেবু, পাতি শিয়াল, পাতি কাক, পাতি নেতা, এই সবগুলো কি ক্ষুদ্রার্থে বোঝাচ্ছে, এখানে ক্ষুদ্রার্থে বোঝানো হয়েছে। তারপর কি শশা, হারাম। তারপর কি স দ্বারা কি বোঝাচ্ছে, সঙ্গে, সপাট, সরব, স্বরাজ, উৎকৃষ্ট অর্থে, স্বজন, সাজিরা, অভাব অর্থে। এখান থেকে খুব পরীক্ষায় আসে। হাবাত দ্বারা অনেক সময় কিন্তু পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। হাবাতে, হাপিতেশ, হা ঘরে, হা হুতাশ। এখান থেকে এই উদাহরণ একটা শব্দ দিয়ে বলবে যে আসলে এটা উপসর্গের কোনটার মধ্যে পড়ে, হ্যাঁ, কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এই সবগুলো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে স্লাইড আকারে সাজিয়ে দিয়েছি। তো এবার দেখবো যে তৎসম উপসর্গের প্রয়োগ। তো তৎসম উপসর্গ যেগুলো রয়েছে, আমরা জানি তৎসম উপসর্গের সংখ্যা 20টি। তো এই 20টি আসলে কীরকম, প্রথমে আমরা জানলাম যে আ, সু, বিনি, অর্থাৎ এই চারটা কিন্তু বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ দুই জায়গাতেই রয়েছে। তো এই মূলত এই চারটা থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয় এবং এই চারটা থেকেই কনফিউশন তৈরি করে। কেন? সংস্কৃত এবং
বাংলা দুই জায়গায় রয়েছে, এই কারণে। খেয়াল করি পর্যন্ত অন্তে আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, ঈষৎ বা কম থেকে আভাস, বিপরীত অর্থে কি আদান আগমন, এই বিষয়গুলো বারবার রিডিং করতে হবে। আচ্ছা, সু দ্বারা কি বোঝাচ্ছে এখানে? তৎসম শব্দে সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সহজ, আতিশয্য অর্থে সুচতির, সুকঠিন কঠিন। আচ্ছা, সবুজ মিয়া সরকার বলেছেন স্যারের সকল বই তার পড়ার টেবিলে রয়েছে। ওকে, খুবই ভালো, অনেক ধন্যবাদ। এটা শুধু আপনার না, এরকম আপনার মতো অনেকেরই রয়েছে যারা আসলে আমাদের শ্রদ্ধেয় স্যারের বইগুলো পড়েন। কেন পড়েন? এটা যে শুধুমাত্র স্যারকে ভালোবেসে পড়েন ব্যাপারটা সেটা না, স্যারের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তো থাকবেই, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বা তার থেকেও বেশি জরুরি হচ্ছে স্যারের যে লেখাগুলো, এই স্যারের যে লেখা বইগুলো, এই বইগুলো কিন্তু আসলে মানে অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করলে আসলে কি বলবো, যে আপনি এমনিতেই নিতে চাইতে আপনি বইগুলো কিনতে বাধ্য হবেন। ঠিক আছে, আপনার যদি সেই নলেজগুলো থাকে তাহলে বাজারের অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করলে আপনি অবশ্যই স্যারের বইগুলোকে আগে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। ঠিক আছে, এটা আমার বিশ্বাস এবং সেটা কিন্তু অনেকেই করছেন বা করেন। তো যাই হোক, আমরা পড়ার দিকে যাই। খেয়াল করি বি অর্থে অর্থাৎ বিশেষ অর্থে বি উপসর্গটি বিশেষ অর্থে কীভাবে ব্যবহৃত হতে পারে? বিশুদ্ধ, বিজ্ঞান, বিচিত্র, বিজ্ঞ। ঠিক আছে, অভাব অর্থে তো এখানে অনেকগুলো উদাহরণগুলো রয়েছে। তারপর নি অর্থে কী রয়েছে? নিষেধ, নিবারণ, নিবৃত্তি। তো এখানে আমি বারবারই একটা কথা বলি, উপসর্গ থেকে মূলত যে বিদেশি উপসর্গ এবং দেশি উপসর্গ এবং যে সংস্কৃত উপসর্গ, এই যে চারটার প্রথমে যে চারটাগুলো রয়েছে শব্দ বা চারটা যে উপসর্গ, সেই চারটা উপসর্গ থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং এগুলো একটু বেশি ভালোভাবে আমাদের বারবার রিডিং করতে হবে। আর পরবর্তীতে যেগুলো রয়েছে খেয়াল করি এগুলোও আমরা পড়বো, তবে আগেরগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। ঠিক আছে, তো এখানে অনেকগুলো রয়েছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো আসলে তেমন বোঝানোর তেমন কিছু নাই। প্ররা, পরি, এগুলো উপসর্গ যেগুলো রয়েছে, প্রতি, অপি, এগুলো কি? অপি দ্বারা হচ্ছে অপিনিহিতি, তারপর কি? অপিচ। ঠিক আছে, এই অর্থগুলো কিন্তু উপ দ্বারা কি? উপকূল, উপকণ্ঠ, তারপর কি? তারপর কি রয়েছে এখানে? সম্যক অর্থে, ক্ষুদ্র অর্থে, উপগ্রহ, উপসাগর, উপজেলা। উপজেলা, উপজেলা বলতে কি? ক্ষুদ্র বলতে কি? আমরা জানি জেলা হচ্ছে সব থেকে বড়, জেলা থেকেই আসছে কি? উপজেলা, তুলনামূলকভাবে একটু ছোট অর্থাৎ ক্ষুদ্র, তো ওইটাই কিন্তু বলা হয়েছে এখানে উপজেলা, উপশহর। ঠিক আছে, এরকম অতি, অতি দ্বারা অধিক, স্বাভাবিক অর্থ বা বাহিরে, অতি লৌকিক, এই বিষয়গুলো কিন্তু উপসর্গের বিভিন্ন বিষয় রয়েছে। যদি আমাদের হাতে সময় খুব কম, আমাদের 24টা ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের এই বিষয়গুলো পড়ানোর চেষ্টা করছি। সুতরাং আমি যে স্লাইড তৈরি করে রেখেছি আপনাদের জন্য, আপনারা যারা অলরেডি আমাদের বইটা ক্রয় করেছেন আপনাদের জন্য তো থাকবেই, পাশাপাশি যারা বইটা এখনও ক্রয় করেননি তারা চাইলে আমাদের এই স্লাইডগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। যদিও অনেকগুলো পেজ স্ক্রিনশট দিয়ে নেওয়াটাই বেটার হবে, বা তার থেকেও বেটার হয় যে আপনি আমাদের বইটা ক্রয় করে আমাদের যে প্রাইভেট যে পেইড গ্রুপ রয়েছে, চাইলে কিন্তু সেখানে বই কিনে যুক্ত হয়ে আমাদের এই স্লাইডগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এগুলো বোঝানোর তেমন কিছু না, আমি জাস্ট গ্রুপে এগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো আপনারা ওখান থেকে নিতে পারবেন। এগুলো আশা করি এর বাইরে আসলে তেমন কিছু পড়তে হবে না, কারণ আমি যে তথ্যগুলো রেখেছি এটা আসলে মোর দেন এনাফ। ঠিক আছে, নিবন্ধন পরীক্ষার জন্য যতটুকু দরকার তার থেকেও অনেক বেশি তথ্য এখানে দেওয়া রয়েছে। খেয়াল করে এই দূর মন্দ অর্থে, দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম, তো কষ্টসাধ্য অর্থে, তো এইরকম কিন্তু যে শব্দগুলো রয়েছে সবগুলোই আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, অনু, তারপর কি অব, হীনতা অর্থে, সম্মুখ অর্থে, এই যে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকেই মূলত পরীক্ষায় কিন্তু বেশি এসে থাকে। তো খেয়াল করি এবার বিদেশি উপসর্গের প্রয়োগ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বিদেশি উপসর্গ, খেয়াল করি বিদেশি উপসর্গ কিন্তু আমরা জানি যে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, তারপর কি রয়েছে? উর্দু, হিন্দি। তো আরবি উপসর্গের কথা যদি বলি, যে আরবি উপসর্গ আমরা নিশ্চয়ই জেনেছি যে আম, খাস, লা, গর, এই চারটা হচ্ছে আরবি উপসর্গ। আর বাজে এবং খয়ের এই দুটাকেও কিন্তু অনেক সময় আরবি উপসর্গে ব্যবহার করতে দেখা যায়। তো আম দ্বারা যদি বলি, যে আম দ্বারা, আম শব্দে বিদেশি উপসর্গের প্রয়োগের কথা যদি বলি, সাধারণ অর্থে যদি বলা হয় তাহলে কি? আম জনতা, আম মুক্তার বা আম দরবার। আমরা বলি না যে আমরা সবাই আম জনতা আর তোমরা সব কিছু হয়ে গেছো, হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো এটা হচ্ছে আমরা সবাই খুব সাধারণ আর তোমরা অনেক ভিআইপি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে
আমটা হচ্ছে আরবি শব্দ। আর খাস, খাস দ্বারা কি, খাস মহল, বিশেষত্ব। আমরা বলি না খাস কামরা, খাস মহল, রাজার একদম খাস কামরা রয়েছে, বা অন্দর মহল, খাস কামরা, খাস দরবার, এগুলো হচ্ছে বিশেষত্বে বোঝানো হচ্ছে। আর লা অর্থে হচ্ছে নেগেটিভ বা না অর্থে লাস ওয়াব, এটা কিন্তু পরীক্ষায় আসে, কোনো একটা পরীক্ষাতে কিন্তু এই লাস ওয়াব পরীক্ষায় আসছিল, ঠিক আছে, এই শব্দটা। তারপর কি লাখেরাস, লাওয়ারিস, লাপাত্তা। তো মোটামুটি এখানে যেই শব্দগুলো রয়েছে সংস্কৃত বা বিদেশি শব্দ কিন্তু হিউজ পরিমাণ, 21টা বা 20টার যে এখানে যে অনেকগুলো শব্দ রয়েছে বিভিন্ন অর্থে যে ব্যবহৃত হয়, তার থেকে কিন্তু এই আরবি শব্দগুলো খুব কম শব্দ। তো এগুলো প্রায় কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মোটামুটি এখানে যে শব্দগুলো রয়েছে মোটামুটি এর মধ্যেই আশা করি পরীক্ষায় চলে আসবে, এর বাইরে সচরাচর আসে না বললেই চলে, ঠিক আছে। আর গড় দ্বারা কি বোঝাচ্ছে এখানে, অভাবত্ব, অর্থাৎ গড় মিল, গড় হাজির, গড় রাজি। আর বাজে দ্বারা হচ্ছে বিবিধ অর্থে বাজে খরচ, বাজে কথা, বাজে জমা, ঠিক আছে। পরবর্তীতে ক্ষয়ের দ্বারা হচ্ছে ক্ষয়ের খা, হ্যাঁ, ক্ষয়ের দ্বারা হচ্ছে ভালো অর্থে বা ক্ষয়ের খা অর্থে বোঝাচ্ছে। ফার্সি শব্দের কথা যদি বলি, ফার্সি শব্দ আমরা একটু আগে জেনেছি কি, যে ওনার হাজব্যান্ডটা হচ্ছে কি খুব বদ মানুষ, তাই না, বদ রাগী বা বদ বর। হাজব্যান্ডটা হচ্ছে কি বদ বর বা একটু দুষ্ট টাইপের, বরটা ওনার হাজব্যান্ডটা অনেক বদবর, ববে। তারপর কি দরকার, ফি কম নিব না, কি দরকার, টাকা দরকার, হ্যাঁ, টাকা দরকার, দরকার। তারপর হচ্ছে কি ফি কম নেব, যেহেতু টাকা দরকার সেহেতু ফি কম নিম না বা নিমো না, এই 10টি হচ্ছে ফার্সি উপসর্গ। আর ব দ্বারা যদি বলি সহিত বা সাথে অর্থে যদি বলাই, বনাম, বকলম, বমাল, এগুলো হচ্ছে ব দ্বারা শব্দ। আর বে দ্বারা হচ্ছে নাবাদক অর্থ বোঝায়, বেয়াদব, ব্যাককেল, বেসুর, বেকায়দা, এই টাইপের শব্দগুলো কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীতে খেয়াল করি যে বদ দ্বারা হচ্ছে মন্দ অর্থে যদি বোঝানো হয়, বদমেজাজ, বদরাগী, বদজাত, তারপর কি বদমাস। আর বর হচ্ছে বাইরে, মধ্য অর্থে বোঝায়, বাইরে বা মধ্য অর্থে, যেরকম বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বদনাম। আর কম অর্থে স্বল্প, হ্যাঁ, কম আক্কেল, কমজোর, কমপোক্ত বা কমপোক্ত, হ্যাঁ, এই টাইপের অর্থ মিনিং করে। আর দর হচ্ছে মধ্যস্থ, অধীন অর্থে, দরপত্তনী, দরপাট্টা, দর দালান, তারপর কি দরখাস্ত। তো এই সবগুলো বিষয়গুলো কিন্তু আমরা একটু রিডিং পড়ব বারবার, যাতে করে আমাদের একটু মনে রাখতে সুবিধা হয়। কার, ফি, নিম, তো এই বিষয়গুলো হচ্ছে নিম, এই যে নিম রাজি, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ফি হপ্তা, কার সাজি, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই বিষয়গুলো একটু দেখে নেব, ঠিক আছে। এখন ইংরেজি উপসর্গের কথা যদি বলি, এগুলো আরও ইজি। হেড শার্প, ফুল হাফ। হেড বলতে আমরা জানি ফুল হাতা, ফুল শার্ট, হ্যাঁ, হাফ হাতা, হাফ টিকিট। হেড প্রধান, হেড বলতে কি হেডমাস্টার, হেড অফিস, অর্থাৎ প্রধান অর্থে। এগুলো একটু আমরা বারবার রিডিং পড়ে নেব। আর সাব হচ্ছে সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সাব রেজিস্ট্রি। তো এই বিষয়গুলো হচ্ছে অধীনস্থ বোঝানো হচ্ছে। আর উর্দু এবং হিন্দি যদি বলা হয় একটি শব্দ, এটা হচ্ছে হর। তো হরটা আসলে কি, প্রত্যেক অর্থে হচ্ছে হর হামেশা, হর রোজ, হর কিসিম। আর হরেক যদি বলা হয় তাহলে বিভিন্ন অর্থে বোঝায়, যেরকম অনেক সময় বলি না যে হরেক মাল চলে আসছে, যে হরেক মাল 20 টাকা বলে না অনেক সময়, যারা ভাঙড়ি বা ভাঙারি বিক্রি করে, বিভিন্ন অর্থে হরেক রকম, অর্থাৎ বিভিন্ন জিনিস, এই টাইপেরও কিন্তু অনেক সময় বোঝানো হয়ে থাকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা একটু বিগত প্রশ্ন একটু দেখব কয়েকটা। আমরা বলা যায় যে একরকম একটানা পড়ে কিন্তু আমরা অনেকটা বোরিং ফিল করছি বা অনেকটা বোরিং হয়ে গেছি বলা যায়। তো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, আপনারা যারা পারেন অবশ্যই এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। খেয়াল করেন, এখানে বিগত কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি যেই তথ্যগুলো এতক্ষণ আমি পড়িয়েছি বা পড়লাম সেটার আঙ্গিকে কিন্তু এখানে এই সবগুলো প্রশ্নই কিন্তু বিগত কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। তো খুব ইজি। তো যারা পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে। সানজিদা আক্তার নার্গিস বলেছেন যে ইংলিশ ক্লাসের মতো যাতে করে আমরা বাংলা এবং জিকে এবং ম্যাথ সবগুলো সাবজেক্টে যেন আমরা প্লেলিস্টে সাজিয়ে দিই। তো আপনার উদ্দেশ্য একটা কথা, যে আমাদের সকল ক্লাস কিন্তু ইএম জব নামে বা ইংলিশ মজা নামে, আমাদের ইএম লিখে সার্চ করবেন ইউটিউবে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সকল ক্লাসগুলো কিন্তু ওখানে সিকোয়েন্স অনুযায়ী পেয়ে যাবেন সবগুলো ক্লাস। আর আমাদের ইংলিশ স্যারের ক্লাসটা নিশ্চয়ই জানেন, আমাদের ইংলিশ মজা নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের ইউটিউব এবং একই সাথে পেজ, দুই জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, একটু খেয়াল করি যে বিপরীতে পড়া উপসর্গযুক্ত শব্দ কোনটি, এটা কিন্তু নিবন্ধনের প্রশ্ন আসছে কত সালে, 16তম নিবন্ধন। 16তম নিবন্ধনের প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন ছিল, যে বিপরীতার্থে পড়া উপসর্গযুক্ত শব্দ কোনটি। অনেকেই কিন্তু কমেন্ট করছেন,
আচ্ছা, বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি? পরাকাষ্ঠা, পরাক্লান্ত, পরায়ণ নাকি আসলে পরাভাব? এটার আসলে সঠিক অ্যান্সার কোনটি? আমরা জানি যে খাঁটি বাংলা উপসর্গ কতগুলো? আমরা নিশ্চয়ই জানি যে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 20টি এবং 21টি এবং তৎসম উপসর্গ হচ্ছে 20টি। প্র, পরা, অপসমনী এগুলো কি? এগুলো হচ্ছে, এই পরাটা হচ্ছে কি? পরাটা হচ্ছে তৎসম উপসর্গ। পরাটা হচ্ছে কি? তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। তো এটা কিন্তু বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে পরাভব। এটা হচ্ছে বিপরীতার্থে ব্যবহৃত হচ্ছে পরাভব, বা এখানে হচ্ছে যদি বলে পরাজয়। তো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আমি একটু আগে বলে আসছি যে বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি। তো আমি প্র, পরা, অপসমনী, তো এইরকম উপসর্গ যুগে যে শব্দগুলো কিন্তু আমি একটু আগে অনেকগুলো দেখে আসছি, বারবার বলছি যে এই শব্দগুলো বারবার রিডিং করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো সবগুলো অ্যান্সার দিতে পারবেন। তো এখানে কিন্তু এগুলো কিন্তু নিবন্ধনের প্রশ্ন, ঠিক আছে? আমি এটাও কিন্তু নিবন্ধনের প্রশ্নটাই রেখেছি, সবগুলো নিবন্ধনের। তাহলে এটা বিপরীতার্থ হচ্ছে দুইটা মিনিং, একটা হচ্ছে পরাভব আর একটা হচ্ছে পরাজয়। আর সংস্কৃত উপসর্গ আমরা একটু আগে জেনেছি, দেশি মানে কি? বাংলা উপসর্গ। দেশি বেশি, দেশি বেশি, বেশি মানে 21টি, 21টি হচ্ছে বাংলা উপসর্গ, আর সংস্কৃত উপসর্গ তাহলে হচ্ছে 20টি অ্যান্সার। পরবর্তীতে খেয়াল করি, পরবর্তীতে অপশন যেটা রয়েছে, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, এটা হচ্ছে সংস্কৃতের কথা বলা হয়েছে, আর দেশি উপসর্গের কথা হচ্ছে 21টি। আর উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? আমরা একটু আগে পড়ে আসছি প্রথম স্লাইডে, উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। আর লাজ ওয়াপ একটু আগেই পড়লাম, লাজ ওয়াপ শব্দটির লা কোন ধরনের উপসর্গ? প্রাথমিক সহকারী শিক্ষক 2015-তে আসছে। লাজ ওয়াপ শব্দটির লা কোন ধরনের উপসর্গ? এটা হচ্ছে আমখাস লাগর। আমরা একটু আগে জেনেছি যে আমখাস লাগর কি? এগুলো হচ্ছে আরবি উপসর্গ। তাহলে লাজ ওয়াপ। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, সৌরভ বসাক বলেছেন অব্যয়, রোনা আক্তার বলেছেন পরাভব। জি, হাবিব, সবুজ মিয়া বলেছেন 20টি। হ্যাঁ, সবুজ মিয়া বলেছেন 20টি, তবে হাবিবা বিনতে সরকার বলেছেন 21টি। 21টি কিন্তু এটা দেশি শব্দ। দেশি মানে বেশি, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 21। বেশি যেটা সেটা হচ্ছে দেশি শব্দ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর খাঁটি বাংলা উপসর্গ কোনটি? আমরা জানি যে খাঁটি বাংলা হচ্ছে কি? অ, অঘা, অচ, অনা, এগুলো হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গ। আর নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? আমি একটু আগে বলেছি কি, যে একটু আগে বলেছি কি দরকার, ববে, ফি কম, নিমোনা বা নিমনা, এটা কিন্তু ফার্সি উপসর্গ। একটু আগে আমরা পড়ে আসছি যে ফি কম নিমনা, দরকার বেবে, ববে বদবর, তো এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। নিমরাজি, নিমরাজি শব্দের নিম উপসর্গ হচ্ছে ফার্সি উপসর্গ। তো ফার্সি নিশ্চয় কি? এটা বিদেশি উপসর্গ, বিদেশির একটা প্রকার হচ্ছে ফার্সি উপসর্গ। পরবর্তী প্রশ্ন একটু পরবর্তীতে কী রয়েছে একটু খেয়াল করি। তো আমাদের মোটামুটি আমরা উপসর্গ সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। তো এখন আমরা জানবো, এখন আমরা দেখবো যে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ পরীক্ষার জন্য খুব আসে না বললেই চলে, খুব কম আসে, তারপরেও আমরা কিছু রেখেছি যাতে করে আমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়, যাতে করে আমাদের পরীক্ষার জন্য কোনো টেনশন করতে না হয়, কোনোভাবে মিস না হয়। এই জন্য কিন্তু আমরা এগুলো অধ্যায়ও রেখেছি, একটু খেয়াল করি। দ্বিরুক্ত মানেই আমরা জানি দুইবার উক্ত বা দুইবার বলা হয়েছে। তো দ্বিরুক্ত শব্দকে কিসের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়? অ্যান্সার হচ্ছে সমাসের। আর দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত ব্যাকরণের হচ্ছে কি? শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। আর দ্বিরুক্ত শব্দের উচ্চারণ আমরা জানি দ্বিরুক্ত, আর এটা হচ্ছে সন্ধি, সন্ধিটা হচ্ছে কি? দ্বি যোগ উক্ত, বিসর্গ সন্ধির নিয়মে কিন্তু এটা গঠিত হয়েছে। আর প্রগতিবৃত্তর কথা যদি বলা হয় দ্বি যোগ বৎ যোগ, যেটা কিনা আসলে সংস্কৃত কীট প্রত্যয়। এগুলো হচ্ছে বেসিক বিষয়। তো পরীক্ষায় কিন্তু এই বেসিক বিষয় থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো খেয়াল করি এখানে কি বলা হয়েছে। দ্বিরুক্ত শব্দ আমরা সবাই জানি যে 3 প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং ধনাত্মক দ্বিরুক্তি। হ্যাঁ, ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি। তো শব্দের দ্বিরুক্তিটা আসলে কি? শব্দের দ্বিরুক্তি বলতে আসলে যেখানে আসলে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। খেয়াল করি, যেখানে কোনো বিভক্তি যুক্ত না থাকে, এই যে এখানে যে বিভক্তি, এই বিভক্তিটা থাকবে না। আমরা জানি বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। অর্থাৎ দ্বিতীয় থেকে যদি শুরু করি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে 7টা বিভক্তি, 6টা বিভক্তি, এই বিভক্তিগুলো থাকবে না। সেটা হচ্ছে কি? শব্দের দ্বিরুক্তি। কীরকম একটু খেয়াল করি। লাল লাল কৃষ্ণচূড়া শহরের পথে পথে থোকাই থোকাই ধরে আছে, দেখলেই বুকের ভিতরে কি হয়? হু হু করে ওঠে। এ যেন ফুল নয়, শহীদের রক্তের ঝলকানি। বাক্যটিতে দ্বিরুক্তি শব্দগুলো চিহ্নিত করলে পাওয়া যায় আসলে কি কি একটু খেয়াল করি। লাল লাল, এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, অর্থাৎ শূন্য বিভক্তি। এই লাল লালটা হচ্ছে কি?
শব্দের দ্বিরুক্তি। আর পথে পথে এখানে কিন্তু দুইটাই বিভক্তি রয়েছে। পথে এটা কি এ বিভক্তি এ বিভক্তি, যদি বিভক্তি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি পদের বিভক্তি, বিভক্তি ছাড়া হচ্ছে শব্দ দ্বিরুক্তি, আর বিভক্তি থাকলে হচ্ছে পদের দ্বিরুক্তি। তাহলে এখানে পথে পথে, থোকাই থোকাই, হু হু, এখানে এখানে লক্ষ্য করলে কি দেখা যাবে, খেয়াল করি যে লাল লাল শব্দ জোড়া কিন্তু কোনো বিভক্তি নেই, সুতরাং এটা হচ্ছে শব্দ দ্বিরুক্তি। আর পদের দ্বিরুক্তি আমরা একটু আগে জানলাম কি থোকাই থোকাই হচ্ছে, এবং পথে পথে এই শব্দ জোড়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় সপ্তম বিভক্তি। সপ্তম বিভক্তি কি বলছে এখানে, পথে পথে, এ এ উন্তুস্ত অ তে, এগুলো কিন্তু সপ্তম বিভক্তির উদাহরণ। তো এগুলো হচ্ছে সপ্তম বিভক্তি। তো বিভক্তি থাকলে কি হলো, আমরা জানলাম যে বিভক্তি থাকলে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি হবে, অর্থাৎ থোকাই এ উন্তুস্ত অ তে সপ্তমী, ঠিক আছে। তারপর কি পথে, এই যে বিভক্তি রয়েছে সুতরাং এগুলো হচ্ছে পদের দ্বিরুক্তি। অর্থাৎ সিম্পল কথা, যদি বিভক্তি না থাকে তাহলে সেটা শব্দের দ্বিরুক্তি হবে, আর যদি বিভক্তি থাকে তাহলে সেটাকে আমরা পদের দ্বিরুক্তি বলবো। পরবর্তীতে একটু খেয়াল করি যে অনুকার বা ধনাত্মক কি কি, একই রকম হু হু শব্দ জোড়াটি দিয়ে আমাদের মনের যে অনুভূতি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমাদের মনের ভিতরে যে আনন্দ বেদনা, এই বেদনাগুলো কিন্তু অনুভূত হয়েছে। অর্থাৎ হু হু দ্বারা বেদনাটা, মনের মধ্যে যে কষ্টটা, এটা কিন্তু ফুটে উঠেছে। তো এই অনুভূতিটাকে আমরা কি বলবো, এই হু হু অনুভূতিটিকে আমরা ধনাত্মক বা অনুকার দ্বিরুক্তি বলবো। তো তারপরে একটু খেয়াল করি যে শব্দের দ্বিরুক্তি চেনার উপায় কি। আমরা যে শব্দের দ্বিরুক্তি জানবো, অর্থাৎ আমরা যে জানলাম যে বিভক্তি যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি শব্দের দ্বিরুক্তি হয়। একটু খেয়াল করি যে একই শব্দ দুইবার উক্ত হলে তাকে আমরা শব্দের দ্বিরুক্তি বলি। যেরকম কি বলা হয়েছে এখানে, ভালো ভালো, ফোটা ফোটা, বড় বড়। আর একই শব্দ যদি দুইবার ব্যবহার করা হয় তাকে হলে আমরা শব্দ দুটি যদি অবিকৃত থাকে, দুইবার ব্যবহার করা থাকবে এবং শব্দ দুটি অবিকৃত থাকবে, অর্থাৎ একই রকম থাকবে। যেমন ভালো ভালো, ফোটা ফোটা, তারপর কি বড় বড় বই, ছোট ছোট ডাল ইত্যাদি। তারপর কি বলা হয়েছে যে একই শব্দের সাথে সমার্থক আরেকটি শব্দ যোগ হবে। সমার্থক আরেকটি শব্দ যদি শব্দ যোগ করে তাহলে সেটা আমরা কি বলবো, শব্দের দ্বিরুক্তি। যেমন কি ধন দৌলত, ধন এবং দৌলত একই রকম বিষয় বা একই বিষয়কে বোঝাচ্ছে। খেলাধুলা, লালন পালন, খোঁজ খবর, এই সবগুলো কিন্তু এর মধ্যে পড়বে। আর দ্বিরুক্ত শব্দ দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন কীরকম, এটাকে মিট থেকে কি আসছে, মাঠ আসছে, ফিট থেকে ফাট, অর্থাৎ প্রথমটার থেকে কিছু একটু পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে কি দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা এই দ্বিরুক্ত শব্দ দেখতে পাই। তো সমার্থক বা বিপরীতার্থকের কথা যদি বলি, যে লেনদেন, এটা হচ্ছে কি, তারপর কি দেনা পাওনা, টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা, এটা হচ্ছে সমার্থক। ধনী গরিব, এটা কি বিপরীতার্থক। আসা যাওয়া বিপরীতার্থক। অর্থাৎ সমার্থক বা বিপরীতার্থক যদি এরকম মিনিং প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা দ্বিরুক্ত শব্দ বলতে পারি। আর পদের দ্বিরুক্তি চেনার উপায় আমরা একটু আগে বলেছি যে একটা বিভক্তি অবশ্যই থাকবে। তারপরে একটু খেয়াল করি যে একই পদ দুবার উক্ত হলে তাকে আমরা পদের দ্বিরুক্তি বলবো। এখানে ঘরে দুটো কিন্তু এ আছে, বিভক্তি তো থাকবেই, পাশে কি ঘরে ঘরে, দেশে দেশে, মনে মনে, এই সবগুলো হচ্ছে কি পদের দ্বিরুক্তি। তারপর কি বলছে যে দুইটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় এবং শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। কীরকম, যে ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দেশে দেশে ধন্য ধন্য, দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো। তারপর কি মনে মনে আমিও এই কথাই ভেবেছি। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমরা পদের দ্বিরুক্তির মধ্যে দেখতে পাচ্ছি। খেয়াল করি যে দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা পদের বিভক্তি বলবো। কীরকম, চোর হাতে নাতে, হাতের সাথে কি নাতে, হাতে নাতে ধরা পড়েছে, হ্যাঁ চোর হাতে নাতে, এখানে কি হাতের সাথে নাতে, অর্থাৎ আংশিক পরিবর্তন এবং একই সাথে কি এখানে কিন্তু বিভক্তি রয়েছে, খেয়াল করতে হবে, অবশ্যই কিন্তু বিভক্তি থাকবে। ঠিক আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বিভক্তি রয়েছে। বিভক্তি থাকলে আমরা একটু আগে জেনেছি শব্দের দ্বিরুক্তির মধ্যে পড়বে। তারপর কি রয়েছে পদে, অর্থাৎ বাক্যের মধ্যে শব্দ দ্বিরুক্তির ব্যবহার বিশেষ যুগলের বিশেষণ রূপে কোথায় ব্যবহার হয়। একটু খেয়াল করি যে বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপের ব্যবহার, অর্থাৎ নাউনকে আমরা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। একটু খেয়াল করি যে আধিক্য বোঝাতে আমরা জানি যে রাশি রাশি, এটা খুবই পরীক্ষায় আসে, যে রাশি রাশি, রাশি রাশি ধান ধামা ধামা, রাশি রাশি ধন ধামা ধামা ধান। তারপর কি সামান্যতা বোঝাতে কবি কবি ভাব বা কবি কবি চেহারা। ঠিক আছে, আজ আমি জ্বর জ্বর বোধ করছি। তো এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, বা ধারাবাহিকতা যদি বোঝাই, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, বা তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছো বা চাঁদা তুলছো, তো অনুরূপ কিছু যদি বোঝাই, তার সঙ্গী সাথী কেউ নাই। তো যাই হোক, এই বিষয়গুলো বা যেই উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উদাহরণগুলোই হুবহু কিন্তু পরীক্ষায় চলে আসে। তাহলে এটা আমরা কিসের নিয়ম জানলাম, বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার। তো পরবর্তীতে একটু খেয়াল করি,
আগ্রহ বোঝাতে আমরা দেখলাম যে ও দাদা দাদা বলে ডাকছে। আরেকটা হচ্ছে কি বিশেষণ, অর্থাৎ অ্যাডজেটিভকেই অ্যাডজেটিভ রূপে ব্যবহার। কীরকম? সামান্যতা বোঝাতে কি বোঝায়? উরু উরু ভাব বা পচা পচা গন্ধ বা কালো কালো চেহারা। এখানে উরু উরু মানে কি? এটা একটা অ্যাডজেটিভ। তো একই জিনিস বারবার অ্যাডজেটিভ, একই জিনিস পচা মানে কি? দুর্গন্ধ, অ্যাডজেটিভ বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যাডজেটিভ। কালো কালো দোষগুণ। তো ভালো ভালো তার মানে কি? এগুলো বিশেষণ শব্দ। তো বিশেষণ শব্দই বারবার রূপে বা শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার হচ্ছে। তারপরে কি? গরম গরম। আর ক্রিয়া বিশেষণটা আমরা জানি কি? ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। হ্যাঁ, তারপর খেয়াল করি যে সর্বনাম পদের দ্বিরুক্তি। সর্বনাম পদের হচ্ছে কি? কে কে এলো, কেউ কেউ এলো, এগুলো কিন্তু সর্বনাম পদের দ্বিরুক্তির মধ্যে পড়বে। আর অব্যয়ের দ্বিরুক্তির কথা যদি বলি, যে গা ছমছম করছে, এগুলো হচ্ছে কি? অনুভূতি। বিশেষণ বোঝাতে কি বোঝায়? পিল সুজে বাতি জলে মিটির মিটির, অর্থাৎ ক্রিয়া বিশেষণ হিসেবে বসে সামান্যতা বুঝেছে। এখানে মিটির মিটির বলতে কিন্তু এটা একটা ক্রিয়া বিশেষণ, এবং এটা অর্থাৎ মিট মিট করে জ্বলছে বাতি, অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে এখানে। আর ভাবের গভীরতা যদি বলা হয়, যে তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো, সিসি তুমি এ কী করেছো। তারপর পৌনঃপুনিকতা, ধ্বনি ব্যঞ্জনা। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে আপনারা নিজেরা পড়লে এমনিতে নর্মালি বুঝতে পারবেন, এগুলো আসলে তেমন বোঝানোর কিছু নেই। তারপরেও আমি একটু দেখে দিই যে ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি কী কী রয়েছে। খেয়াল করি যে বিশেষণ রূপে ব্যবহার রয়েছে, তারপর স্বল্পকাল স্থায়ী বোঝাতে পৌনঃপুনিকতা এবং ক্রিয়া বিশেষণ। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই উদাহরণগুলো একটু বারবার খেয়াল করবেন। আপনি নিয়ম কতটুকু পারেন বা না পারেন, আপনি উদাহরণ, প্রচুর উদাহরণ প্র্যাকটিস করতে হবে। তো আপনি যখন উদাহরণগুলো প্র্যাকটিস করবেন বারবার, তখন কিন্তু অটোমেটিক্যালি নিয়মগুলো আপনার মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো তারপরে একটু খেয়াল করি যে অনুকার বা ধনাত্মক চেনার উপায় একটু খেয়াল করি, যে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে অনুকার বা ধনাত্মক বলা হয়, বা ধনাত্মক দ্বিরুক্তি বলা হয়। আমরা জানি যে টিপ টিপ ঝনঝন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি? ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। আর অনুকার দ্বিরুক্তির কথা যদি বলি, যে মানুষের ধ্বনির কথা যদি বলি, মানুষের ধ্বনি আর জীবজন্তুর ধ্বনি। তো মানুষের ধ্বনির কথা আমরা খুব ভালোভাবে জানি, যে মানুষ উচ্চস্বরে যখন কান্না করে বা জোরে জোরে যখন হাসে, তখন কি করে? হি করে হাসে। বা মৃদুস্বরে কথা বলার সময় কি বলে? ট্যাটা ট্যাটা করে কথা বলার আওয়াজ। তারপর কি? গুনগুন করে বা আস্তে আস্তে গান গায়, কর্কশ। অর্থাৎ মানুষের যে অনুকারগুলো রয়েছে। আর জীবজন্তু যেগুলো কি করে? কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। বা বিড়াল হচ্ছে মিউ মিউ করে। আর কাকা করে হচ্ছে কি? কাক। অর্থাৎ মানুষ এবং পশু পাখির যে ধ্বনির যে অনুকার, এটাই মূলত হচ্ছে কি? ধনাত্মক। বা এখানে মানুষের ধ্বনির অনুকারের কথা কিন্তু এখানে উদাহরণগুলো দেয়া রয়েছে। আর বস্তুর ধ্বনির কথা আমরা জানি, যে ঘচাঘচ, ধান কাটার শব্দ, মর্মর, তারপর কি? করকর, এই সবগুলো হচ্ছে বস্তুর ধ্বনি। আর অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির কথা যদি বলি, যে ঝিকিমিকি, খা খা, তারপর কি? কোট কোট, মিন মিন, ঝিঝি, এই সবগুলো বিষয় কিন্তু ধ্বনির অনুকারের মধ্যে পড়ে। ঠিক আছে, তার পরবর্তীতে খেয়াল করি যে বিভিন্ন পদরূপে ধনাত্মক দ্বিরুক্তির শব্দের ব্যবহার। তো এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু বিশেষ্যরূপে, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এই সবগুলো কিন্তু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। একটু খেয়াল করব, এই উদাহরণগুলো একটু বারবার রিডিং করে নেব। তো আমি এখানে যেই উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণগুলো মূলত 9-10 বোর্ড বই এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা, সেখান থেকে কিন্তু এই উদাহরণগুলো তুলে দেওয়া হয়েছে। তো সুতরাং আপনি যখন এই উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার অনেকগুলো চাকরি পরীক্ষায় কিন্তু নর্মালি যে 9-10 যে উদাহরণগুলো, ওগুলো কিন্তু হুবহু পরীক্ষায় দিয়ে থাকে। তো ওই উদাহরণ আর এই উদাহরণ প্রায় একই। তো এগুলো পড়লেই মোটামুটি আশা করি অনেকটাই কাভার হয়ে যাবে। ঠিক আছে, যুগ্মরীতিত দ্বিরুক্তির কথা যদি বলি, যুগ্মরীতিতে কি? আদি স্বরের পরিবর্তন। কীরকম? চুপ থেকে চাপ, এটা চুপ পরিবর্তন হয়ে চাপ হয়ে গেছে, তাই না? তারপর জারি থেকে জরি, মিট থেকে মাঠ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, বিপরীতাত্মক শব্দযোগে আমরা জানি জন্ম মৃত্যু। তারপর কি? একই রকম যদি বোঝাই, সমার্থক শব্দযোগে যদি বোঝাই অলি গলি, তারপর কি? তালা চাবি, পথঘাট, এই বিষয়গুলো কিন্তু আমরা পড়ে নিব রিডিং। ঠিক আছে, আর পদার্থক দ্বিরুক্তি হচ্ছে কি? বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে আমরা পদার্থক দ্বিরুক্তি বলবো। আমরা এটা জানি, যুগ্মরীতিতে গঠিত, তারপর হচ্ছে কি? খাঁচাই। এই যে এই উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো আমরা একটু বারবার ভালোভাবে পড়ার চেষ্টা করব। পরবর্তীতে খেয়াল করি বিশিষ্টাত্মক বাগধারা। এখানে যে 3টা উদাহরণ দেওয়া রয়েছে, একটা খেয়াল করি যে ছেলেটিকে চোখে চোখে রেখো। এখানে কি? চোখে চোখে রাখা মানে কি? মানে খেয়াল রাখা বা সতর্ক রাখা। বা যদি বলা হয় ফুলগুলো তুই আনবে বাছা বাছা, তারপর যদি বলা হয় থেকে থেকে শিশুটা কাটছে, বা এটা কি? কালের বিস্তার। তো এই যে বিশিষ্টার্থে যে বাগধারার দ্বিরুক্তি, মোটামুটি এই 3টা একটু মাথায় রাখবেন। পরীক্ষায় নর্মালি আমি বারবার বলেছি যে আমাদের নিবন্ধনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমি যে উদাহরণগুলো দিয়েছি, আশা করি উদাহরণের মধ্য থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ঠিক আছে,
খেয়াল করি এখন একটু সংখ্যাবাচক একটু দেখব, সংখ্যাবাচক একটু দেখার চেষ্টা করব। আমরা জানি যে সংখ্যা মানে কি গণনা করা, এবং এর সূচনা হচ্ছে কত 1 থেকে, এবং এই সংখ্যাবাচক শব্দটি হচ্ছে শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে ব্যবহৃত হয়। এবং আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ যে সংখ্যাবাচক শব্দকে আমরা টোটালে 4টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে কি অঙ্কবাচক বা সংখ্যাবাচক, আরেকটা হচ্ছে কি গণনাবাচক বা পরিমাণবাচক, ক্রমবাচক, পূরণবাচক, এবং সবশেষে যেটা রয়েছে তারিখবাচক। এই 4টাকে আমরা বিভক্ত করি। তো এই নর্মালি এই 4টা থেকেই যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবো যে এটা আসলে কোন বাচকের মধ্যে পড়ে, ঠিক আছে? তো নর্মালি এগুলো পড়লেই পরীক্ষায় চলে আসে। খেয়াল করি অঙ্কবাচকের মধ্যে কি বলে। এখানে এক থেকে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলবো? অঙ্কবাচক বলবো। তারপর 1 থেকে 100 পর্যন্ত গণনা পদ্ধতিকে আমরা জানি যে 10 গুণনোত্তর পদ্ধতি বলা হয়, এবং 10 লেখার সময় একের ডান পাশে যে শূন্য ব্যবহার করা হয়, বাম পাশের সংখ্যাটির 10 গুণ নির্দেশ করে, ঠিক আছে? আমরা কিন্তু এই বিষয়গুলো জানি। তো গণনাবাচকের কথা যদি বলা হয় বা পরিমাণবাচকের কথা যদি বলা হয়, অঙ্কে বা বানান করে লিখলে তা গণনাবাচক। অর্থাৎ আমি যখন এটা ডিজিটে লিখলাম, অঙ্কে লিখলাম, সেটা হচ্ছে কি অঙ্কবাচক বা সংখ্যাবাচক। আর ওই একই জিনিসটাই যদি আমি বানান করে লিখি সেটা হচ্ছে কি গণনাবাচক বা পরিমাণবাচক বোঝাচ্ছে এখানে। পরবর্তীতে খেয়াল করি যে সমষ্টি নির্দেশ করলে বা পরিমাণবাচক এককে সমষ্টি নির্দেশ করলে কি হয়? গণনাবাচক বা পরিমাণবাচক। কীরকম? ওখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে, খেয়াল করি। যেমন মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এই সবগুলো বিষয় কিন্তু পরিমাণবাচক বোঝাচ্ছে, ঠিক আছে? একই রকম পূর্ণ সংখ্যার গুণবাচক সংখ্যাও কিন্তু পরিমাণবাচক শব্দ। তো এই উদাহরণগুলো একটু খেয়াল করব। আর ক্রমবাচক বা পূরণবাচকের কথা যদি বলি, ক্রমবাচক বা পূরণবাচক হচ্ছে কী রকম শব্দ? যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো হচ্ছে ক্রম বা পূরণবাচক শব্দ। আর তারিখবাচক শব্দের কথা যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করব। পরীক্ষায় আসলে নর্মালি এখান থেকে আসে। খেয়াল করি বাংলা মাসের তারিখ বোঝানোর জন্য যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা তারিখবাচক শব্দ বলবো। তো তারিখবাচক শব্দের মধ্যে কি রয়েছে? পহেলা বৈশাখ, 2রা জ্যৈষ্ঠ, 22শে শ্রাবণ ইত্যাদি, এগুলো হচ্ছে তারিখবাচক। আর বাংলা ভাষায় তারিখবাচক শব্দ কয়টি? 32টি। আর তারিখবাচক শব্দের ব্যবহার করা হয় কয়টি? 31টি। তো এর মধ্যে পহেলা, 2রা, 3রা, 4ঠা, এই 4টা আসছে কোথা থেকে? হিন্দি ভাষা থেকে। খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। মোটামুটি পরীক্ষায় আসলে এর মধ্য থেকে আসে। আর এর মধ্য থেকে আসলে সব থেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে এই প্রশ্নটা। আর বাকি 5 যে 32টা পর্যন্ত যে 28টি বাংলা ভাষায় গঠিত, আর 5 থেকে 18 পর্যন্ত 14টি তারিখবাচক রস্যই যুক্ত হয়। একটা হচ্ছে রস্যই যুক্ত হয়, আর একটা হচ্ছে কি সে যুক্ত হয়। তো যাই হোক, এই বিষয়গুলো নর্মালি যে স্লাইডে যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু বারবার রিডিং করে নিলে আপনারা নিশ্চয়ই এগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? খেয়াল করি তারপরেও একটা সামারি হিসেবে যদি বলি যে কোনটা অঙ্কবাচক, কোনটা গণনাবাচক, বা কোনটা ক্রমবাচক বা পূরণবাচক, এই বিষয়গুলো আমরা একটু সামারি করলে কিন্তু খেয়াল করে পারবো যে এগুলো 1 থেকে শুরু করে সবগুলো হচ্ছে কি অঙ্ক। এটাই যখন বানান আকারে লিখবো সেটা হচ্ছে কি বানান আকারে লিখলে সেটাকে আমরা কি বলবো? গণনাবাচক বা পরিমাণবাচক। আর ক্রমবাচক বা পূরণবাচক, ক্রমবাচকের অপর নাম হচ্ছে পূরণবাচক, আর গণনাবাচকের অপর নাম হচ্ছে পরিমাণবাচক। তো এই বিষয়গুলো কিন্তু আমরা একাধিক সমার্থক শব্দ কিন্তু পরীক্ষায় থাকতে পারে। খেয়াল করি প্রথম হলে আমরা সেটাকে কি বলবো? ক্রমবাচক। এই বিষয়গুলো একটু খেয়াল করব। আর তারিখবাচক শব্দটি আমরা এই যে এখানে স্লাইডে যেগুলো রয়েছে এই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হয় না। তো একটু খেয়াল করি যে সংখ্যাবাচক শব্দ নবম দশম শ্রেণীর নতুন বই অনুসারে আমরা যে তথ্যগুলো পড়লাম, নর্মালি এগুলো নতুন যে বইটা সেই বইয়ের আগের যে ভার্সন ছিল সেটাই, এবং ওখান থেকেই বা ওই ক্যাটাগরিতেই মূলত পরীক্ষায় এসে থাকে। তো তারপরও নতুন যে বইটা রয়েছে সেই বইটা থেকে কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব। তো পরীক্ষায় কিন্তু নতুন বই থেকেও আসতে পারে, পুরাতন থেকেও আসতে পারে। তো আপনি প্রশ্ন যখন দেখবেন, প্রশ্ন দেখে অপশন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসলে নতুন থেকে করা হয়েছে নাকি পুরাতন থেকে। তো এই নতুন বইয়ের যে বিষয়গুলো রয়েছে সেটা একটু সামারি করে এটা একটু রিডিং করে নেবেন, যাতে করে আপনাদের পরীক্ষায় আসলে কনফিউশন তৈরি না হয়। খেয়াল করি মোটামুটি অনেকটাই একই রকম বলা হয়েছে যে যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে আমরা সংখ্যাবাচক আমরা জানি। এবং এখানে বলা হয়েছে এই বিষয়গুলো হচ্ছে কি কথায় লেখা হয়, আর বিশেষ কিছু বর্ণ বা সংকেত দিয়ে এগুলোকে প্রকাশ করা হয়, এটা আমরা নর্মালি জানি, ঠিক আছে? তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি সংখ্যা শব্দ হচ্ছে 2 ধরনের, এটা একটু মাথায় রাখবো। সংখ্যা শব্দ কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ক্রমবাচক আর একটা হচ্ছে
পূরণবাচক, ক্রমবাচকের মধ্যে কি আছে 1 2 3 4 5 এরকম, আর পূরণবাচকের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম। এখন এই ক্রমবাচককে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে আসলে ক্রমবাচক, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এখানে একের পর যে এক যে বিভিন্ন যে অঙ্ক রয়েছে এগুলো কিন্তু আমরা জানি, এগুলোকে আমরা ক্রমবাচক বলবো। তো এখন কথা হচ্ছে যে এই যে ক্রমবাচক, এই ক্রমবাচক হচ্ছে কি, পরবর্তীতে হচ্ছে পূরণবাচকটা একটু দেখব, খেয়াল করি। একটা হচ্ছে ক্রমবাচক আর একটা হচ্ছে পূরণবাচক। তো পূরণবাচক শব্দের মধ্যে কি কি রয়েছে সেটা একটু দেখব। পূরণবাচকের মধ্যে রয়েছে কি, পূরণবাচক শব্দগুলো মূলত আমরা জানি যে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, আর একটা হচ্ছে তারিখবাচক পূরণবাচক, আর একটা হচ্ছে ভগ্নাংশবাচক পূরণবাচক। তো এখানে সাধারণ পূরণবাচক, তারিখবাচক পূরণবাচক এবং ভগ্নাংশবাচক যে পূরণবাচক রয়েছে সেই বিষয়গুলো একটু রিডিং পড়ে নেব। এইখানে অনেকগুলো তথ্য রয়েছে, এই বিষয়গুলো জাস্ট একটু রিডিং পড়লেই কিন্তু আমরা বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এখানে আমি ওইভাবে পড়াচ্ছি না, একটু খেয়াল করি। এই বিষয়গুলো আমি আপনাদের জন্য স্লাইডে রেখেছি এই কারণে যে আমি জানি যে ক্লাস নিতে গিয়ে হয়তো বা আপনাদের 1 ঘন্টার উপরে মনোযোগ রাখাটা অনেকটা টাফ হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমি স্লাইডটা রেখেছি, অন্তত আপনারা যেহেতু এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে নিলেই কিন্তু আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো সুতরাং আমি জাস্ট একটু স্লাইডে রেখেছি, আপনারা অবশ্যই এই স্লাইডের যে পিডিএফগুলো রয়েছে, আমাদের কিন্তু পার্সোনাল যে গ্রুপ রয়েছে, প্রাইভেট যে পেইড গ্রুপ রয়েছে, সেই পেইড গ্রুপে যুক্ত হলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো সবগুলো পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু আমার বাংলা পরীক্ষার কথা যদি বলি, নর্মালি কিন্তু পরীক্ষা আগামীকালকে থেকে শুরু হচ্ছে, শনিবার থেকে শুরু হচ্ছে। আর আমার বাংলার যে বিষয়টা আমার কিন্তু রবিবার থেকে আপনাদের অনলাইনে যে পরীক্ষার যে বিষয়টা, সেই পরীক্ষার কিন্তু আমি আমার যে বাংলা সাবজেক্ট এবং ম্যাথ পরীক্ষাটা কিন্তু রবিবার থেকে শুরু হবে। আর অঙ্ক এবং বাংলা সাবজেক্ট এবং ম্যাথ সাবজেক্ট কিন্তু রবিবার থেকে পরীক্ষা হবে। আর জিকে এবং ইংরেজি হচ্ছে আগামী শনিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারিখবাচক শব্দগুলো একটু খেয়াল করবেন, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, এগুলো তারিখবাচক শব্দ, আর ভগ্নাংশ সূচক শব্দ হচ্ছে এগুলো। তো সুতরাং এই বিষয়গুলো একটু সবাই একটু দেখে নেবেন। আর বিগত প্রশ্ন লাস্ট এসে আমি কয়েকটা বিগত প্রশ্ন রেখেছি, একটু খেয়াল করুন। এখানে 5-6টা বিগত প্রশ্ন রয়েছে। তো এই বিগত প্রশ্নগুলো একটু দেখুন যে কোনটি ক্রমবাচক শব্দ, কোনটি তারিখবাচক শব্দ, বা কোনটি পরিমাণবাচক শব্দ। তো এই বিষয়গুলো কিন্তু নর্মালি পরীক্ষায় সব থেকে বেশি আসে। তো এই বিষয়গুলো আমি কয়েকটা প্রশ্ন শেষে আপনাদের জন্য রেখেছি, একটু যদি খেয়াল করি যে কোনটি ক্রমবাচক শব্দ। এইটা ক্রমবাচক শব্দ নিশ্চয়ই আমরা জানি। কোনটি? চতুর্থ শব্দ। চতুর্থ হচ্ছে কি? ক্রমবাচক। ক্রমবাচক শব্দ হচ্ছে চতুর্থ। ক্রমবাচকের অপর নাম হচ্ছে কি? ক্রমবাচকের অপর নাম হচ্ছে পূরণবাচক। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এটা হচ্ছে কি? ক্রমবাচক বা পূরণবাচক। এটা কিন্তু পূরণবাচক অপশন। খেয়াল করি কোনটি তারিখবাচক শব্দ। তারিখবাচক শব্দের কথা যদি বলি তো এখানে রয়েছে কি? পহেলা, দোসরা, তেসরা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ, তার মানে পহেলা হচ্ছে তারিখবাচক শব্দ। আর সার্ধশত জন্মবার্ষিকীর, সার্ধশত হচ্ছে কোন ধরনের শব্দ? সার্ধশত জন্মবার্ষিকী, সার্ধশত কিন্তু, আচ্ছা অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করছেন, ওকে, এটা কিন্তু ক্রমবাচক শব্দ। সার্ধশত, এখানে সার্ধশত হচ্ছে ক্রমবাচক শব্দ। সবুজ মিয়া সরকার লিখেছেন খ। আচ্ছা, 2-এর পূরণবাচক, 4-এর হচ্ছে ক্রমবাচক, ওকে। 5-এর একটু খেয়াল করি, কোনটি গণনাবাচক? কোনটি গণনাবাচক? গণনাবাচকের অপর নাম হচ্ছে, আমরা জানি গণনাবাচকের অপর নাম হচ্ছে কি? পরিমাণবাচক। তাহলে গণনাবাচক বা পরিমাণবাচক কোনটি? খ নাম্বার অপশন 7। আর সংখ্যাবাচক শব্দ চৌঠা কোন বাচক শব্দ? এটা সংখ্যাবাচক শব্দ চৌঠা কোন বাচক শব্দ? হ্যাঁ, এটা অঙ্কবাচক, তারিখবাচক, গণনাবাচক নাকি পূরণবাচক? এটা হচ্ছে তারিখবাচক শব্দ। সংখ্যাবাচক হচ্ছে, এটা হচ্ছে তারিখবাচক শব্দ। তো যাই হোক, আজকে আমরা প্রায় অনেকটাই সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের আজকে যে আলোচ্য বিষয় ছিল উপসর্গ, সংখ্যাবাচক শব্দ এবং দ্বিরুক্ত শব্দ।
তো যদিও এই টপিকটা নিবন্ধনের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরও আমাদের যে প্রয়োজনীয় যেগুলো দরকার আমি হয়তো বা আপনাদের ক্লাসে হয়তো বা সেভাবে শেষ করতে পারিনি বা ওইভাবে বোঝাতে পারিনি। আসলে এটা আসলে বোঝানোরও তেমন কিছু নেই, তারপরও আমি যতটুকু বোঝানো দরকার, যতটুকু স্লাইডে রাখা দরকার, যেই তথ্যগুলো না জানলে না বা যেই তথ্যগুলো জানলে আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে, সেগুলো কিন্তু আমি আমাদের স্লাইডে রেখেছি। তো সুতরাং আপনারা যারা আমাদের এই বইটি ক্রয় করেননি তারা অবশ্যই বইটি ক্রয় করে নেবেন, কেননা এই বইটি যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আমাদের সকল পিডিএফ, সকল পরীক্ষা, সকল যে ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাদের জন্য ফ্রিতে প্রদান করা হবে। তো সুতরাং আপনারা যারা বই কিনেন অবশ্যই বইটি কিনে নেবেন। তো আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।